তো বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপি এক্সামটাকে টার্গেটে নিয়েই প্রিপারেশন করছো, দেখো আমি তো তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসটাকে 7টা দিনে ভেঙে দিয়েছি। এই 7টা দিনের ক্লাসই যদি তুমি করে নিতে পারো, আমি তোমাকে প্রথমেও বলেছিলাম, এখনও বলছি, 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তোমাকে তুলে দেবো, তুমি এক্সাম দিয়ে এসে মিলিয়ে নেবে। এই গ্যারান্টিটুকুন আমি দিচ্ছি, শুধু মনোযোগ দিয়ে এই 7টা ক্লাস তুমি করে নাও। দেখো আমাদের 25 নাম্বার ক্লাস পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 26 নাম্বার ডের ক্লাসটা করব। এবার আমি তোমাকে একটা কথা বলি, তোমরা অনেকেই জানতে চাইছো যে দাদা মাঝে মাঝে বেশ কিছু ক্লাস তুমি পাচ্ছ না ইউটিউবে। তার একটাই কারণ, সেই ক্লাসগুলো আমি কিন্তু ইউটিউবে দিতে পারিনি। সেই ক্লাসগুলো তুমি হচ্ছে টেলিগ্রামে পিডিএফ সহ ক্লাস পেয়ে যাবে। যারা মনে করছো যে হ্যাঁ আমাদের প্রয়োজন এগুলো, তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে দেখো 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো আমি কিছু মূল্য রেখেছি, তার পরিবর্তেই কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে যুক্ত করিয়ে দেবো। তা আজকে আমরা 26 নাম্বার ডের ক্লাসটা দেখবো, যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখবো খেলো ইন্ডিয়া গেমস 2024-এরটা। তার সাথে দেখবো যে জিকে টপিক, দেখো সায়েন্সের আজকে আমরা এখানে তোমাকে আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলোই একটু আলোচনা করে নেবো আমরা। ম্যাথের থেকে নল ও চৌবাচ্চার আজকে পার্ট 2। আগের দিন আমরা কনসেপ্টের সাথে বেশ কিছু প্রশ্ন আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2-তে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি, সেই প্রশ্নগুলো আগে আমি তোমাদের দিয়ে দেবো, সেগুলো তুমি আগে প্র্যাকটিস করবে। তারপরে যেটা সমস্যা হবে আমাকে বলবে, আমি সেটা সমাধান করিয়ে দেবো। জিআই থেকে অর্থাৎ রিজনিং থেকে আজকে বিবৃতি সিদ্ধান্তর পার্ট 1, মানে আজকে আমরা কনসেপ্ট সাথে বেশ কিছু প্রশ্ন রেখেছি, সেইগুলো আলোচনা করে নেবো। আর প্রত্যেকটা দিনই আমরা 5টা করে প্রিভিয়াস ইয়ার্সের জিকে প্রশ্ন একদম ডিটেলসে আলোচনা করে নেবো। চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব খেলো ইন্ডিয়া ইউথ গেমস। দেখো বস, একটা ছোট ছোট টপিক আমরা ছাড়বো না, আমাদের টার্গেট একটাই, যে করেই হোক দাদা 75-এর মধ্যে 60+ নাম্বার আমাকে তুলে দিতেই হবে। সেই জন্য আমি তোমায় বলছি, তুমি একটা ছোট ছোট টপিক ছেড়ো না, সমস্ত কিছু পড়ে নাও। দেখো 60 দিনের যে আমি তোমাদের মানে 60 দিনের যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কোন দিন কি কি পাচ্ছ না পাচ্ছ, সেই সমস্ত কিছু তুমি একটু কষ্ট করে পড়ে নাও। এক্সাম দিয়ে আসবে, আমি প্রশ্ন অ্যানালাইসিস করব, তুমি মিলিয়ে নেবে এখান থেকে যে কতগুলো প্রশ্ন তুমি আমার কাছ থেকে পেয়েছো। শুধু একটাই কাজ এখন তোমার, একটু কষ্ট করে এই ক্লাসগুলো ভালো করে বুঝে পড়ে নিয়ে বারবার সেগুলোকে রিভিশন করতে থাকো। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, খেলো ইন্ডিয়া যুব গেমস 2024-এর পদকের তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে আর কি। সঠিক উত্তর মহারাষ্ট্র। মাথায় রাখবে যে এবারে অর্থাৎ 2024-এ যে খেলো ইন্ডিয়া যুব গেমসটা হলো, সেইখানে হচ্ছে তোমার এই মহারাষ্ট্র রাজ্যটা সব থেকে বেশি পদক পেয়েছে, এটা মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্ন, বলছে 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-24-এ কোন রাজ্যে আয়োজিত হয়েছিল। মানে এবারে 6ষ্ঠতম, মানে মাথায় রাখবা এবারে তোমার এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। বলছে 2024 সালে এই গেমসের কোন সংস্করণ, মানে এই খেলো ইন্ডিয়া যুব গেমসের কততম সংস্করণ তোমার এই 2024-এ হয়েছে, 6ষ্ঠতম। মাথায় রাখবে। এবার এর সাথে এই পয়েন্টগুলো আমি তুলে দিয়েছি, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়। মাথায় রাখবা প্রথম সংস্করণ খেলো ইন্ডিয়া যুব গেমের প্রথম সংস্করণ 2018 সালে হয়। কোথায়? নিউ দিল্লি। মাথায় রাখবে এগুলো হচ্ছে আয়োজক রাজ্য আর কি, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, এগুলো হচ্ছে আয়োজক রাজ্য। তাহলে প্রথম সংস্করণ হয়েছিল নিউ দিল্লিতে, আর এটা হচ্ছে 2018-তে হয়। দ্বিতীয়তম সংস্করণ হয় মহারাষ্ট্রের পুনেতে, 2019-এ হয়। তৃতীয়তম সংস্করণ 2020-তে আসামের গুয়াহাটিতে হয়েছিল। চতুর্থ সংস্করণ যেটা হরিয়ানার পঞ্চকুলাতে হয়েছিল 21-22-এ। পঞ্চমতম সংস্করণ 22-23-এ মধ্যপ্রদেশের ভোপালে। আর আমরা দেখলাম 6ষ্ঠতম সংস্করণ যেটা তামিলনাড়ুতে হয়েছে এবারে, অর্থাৎ 23-24 বা 24 বলতে পারো, ঠিক আছে। তারপরে বলছি দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ কবে থেকে, মানে কতদিন ধরে সংগঠিত হয়েছিল। একটু মাথায় রাখবে যে 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, মানে 2024-এর 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ সংগঠিত হয়েছিল। বলছে 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-24-এ কে উদ্বোধন করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া যুব গেমস 23-24-এ কতগুলি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে? 26টি খেলা। এই পয়েন্টগুলো কিন্তু বেশ ভালো পয়েন্ট, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তুলে একটা দিতেই পারে এখান থেকে, সেই জন্য বলবো বেশি নয়
15-16টা প্রশ্ন আছে, একটু পড়ে নাও। বলছে দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-24-এর ইতিহাসে প্রথমবারের মতো মানে 2024-এ মানে এই 2024 সালে নতুন কোন খেলাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের মধ্যে? স্কোয়াশ। মাথায় রাখবে, স্কোয়াশ গেমটাকে কিন্তু এবার তোমার এই অন্তর্ভুক্ত করা হলো তোমার এই খেলো ইন্ডিয়া ইউথ গেমের মধ্যে। বলছে দেখো, 2024 সালে 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস তোমার হচ্ছে 23-24-এ কোন খেলাটি প্রথমবারের মতো প্রদর্শনী খেলা হিসেবে প্রদর্শিত হয়েছে? সেটা হচ্ছে সিলামবাম। মাথায় রাখবে, সিলামবাম খেলাটি এবারে এই 6ষ্ঠতম যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হলো এখানে প্রদর্শনী খেলা হিসাবে যে খেলাটা প্রদর্শিত হয়েছে সেটা হচ্ছে সিলামবাম। মাথায় রাখবে। বলছে 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-24-এ কোন রাজ্য সর্বাধিক সংখ্যক স্বর্ণপদক জিতেছে? মহারাষ্ট্র। মাথায় রাখবে, মহারাষ্ট্র এবার সবথেকে বেশি পদক জিতেছে, অর্থাৎ সবথেকে বেশি স্বর্ণপদক কিন্তু মহারাষ্ট্র জিতেছে। বলছে কোন রাজ্য সবচেয়ে বেশিবার খেলো ইন্ডিয়া ইউথ গেমস শিরোপা জিতেছে? মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মহারাষ্ট্রই সবথেকে বেশিবার কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা জিতেছে। বলছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পুরাতন নামটা কি, মানে আগে কি নামে পরিচিত ছিল? এটাকে বলা হতো আগে যে খেলো ইন্ডিয়া স্কুল গেমস। মাথায় রাখবা, খেলো ইন্ডিয়া ইউথ গেমকে আগে বলা হতো খেলো ইন্ডিয়া স্কুল গেমস। বলছে 2018 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের হচ্ছে প্রথম সংস্করণটা যেটা হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা দেখেই নিয়েছি, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, তাই না? বলছে খেলো ইন্ডিয়া স্কিম বা এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের অধীনে প্রতি বছর প্রতিভাবান খেলোয়াড়দের কত পরিমাণ বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয়? 5 লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে। দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে। বলছে 6ষ্ঠতম যে খেলো ইন্ডিয়া ইউথ গেমসটা হয়েছে 23-24-এ এর মাস্কটটা কি ছিল? মাথায় রাখবা, ভীরা মাঙ্গাই। কি বললাম? 6ষ্ঠতম খেলো ইন্ডিয়া যুব গেমসের তোমার হচ্ছে মাস্কট ছিল ভীরা মাঙ্গাই। বলছে খেলো ইন্ডিয়া যুব গেমসের সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে সদর দপ্তর। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 23-24-এর টাইটেল স্পন্সর্স কি ছিল? মাথায় রাখবা, স্পোর্টস ফর অল। কি বললাম? স্পোর্টস ফর অল হচ্ছে টাইটেল স্পন্সর, আর মাস্কটটা হচ্ছে ভীরা মাঙ্গাই। পরের প্রশ্ন দেখো, বলছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কত বছর পর পর আয়োজিত হয়? এটা প্রতি 1 বছর পর পর মাথায় রাখবা এটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে। আচ্ছা দেখো, এই কটাই প্রশ্ন ছিল আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, মানে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে। এইগুলোই তুমি পড়ে নিও, এর বাইরে আর এই টপিকের জন্য কিছু তোমাকে পড়তে হবে না। চলো এবার আমরা সায়েন্সের ক্লাসটা করে নিই। তো এবার আমরা সায়েন্সের জীববিদ্যা থেকে পার্ট 2 এর ক্লাসটা দেখবো। দেখো আগের দিন পার্ট 1-এ আমরা 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন দেখেছি। আজকে আমরা 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন দেখব। যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আমরা দেখতে পাই সেই রিলেটেড প্রশ্নই কিন্তু আমি তোমাদের মাঝে তুলে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদদের কি বলা হয়? মোদ্দা কথা দাদা, এই মরুভূমি এলাকায় যে সকল উদ্ভিদরা ভালো জন্মায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় জেরোফাইট। মাথায় রাখবে যে মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদদের জেরোফাইট বলে। তার সাথে এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবে যে লবণাক্ত জলাশয়ে বেড়ে ওঠা উদ্ভিদদের থ্যালোফাইট বলা হয়। সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত অবস্থায় সাধু জলে বেড়ে ওঠা উদ্ভিদদেরকে হাইড্রোফাইট বলে। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে মেলাস ডোমেস্টিকা নামটা মাথায় রাখবে। মেলাস ডোমেস্টিকা কোনটির বিজ্ঞানসম্মত নাম? আপেল গাছের বিজ্ঞানসম্মত নাম হয়ে গেল মেলাস ডোমেস্টিকা। যদি বলে নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মাথায় রাখবা আজাদি রাক্টা ইন্ডিকা। কি বললাম? আজাদি রাক্টা ইন্ডিকা হয়ে গেল নিম গাছের বিজ্ঞানসম্মত নাম। তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওকিমাম স্যাংটাম। ওকিমাম স্যাংটাম। তার সাথে দেখে নাও আর কয়েকটা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো চন্দন গাছের বিজ্ঞানসম্মত নামটা মাথায় রাখবে সান্তালাম অ্যালবাম। মানি প্লান্ট গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এপিপ্রেমনাম অরিয়াম। আর তামাক গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিকোটিনা টোবাকাম। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন বহুকোষী ইউক্যারিওটিকের দেহে কোষ প্রাচীর রয়েছে এবং তারা সালোক সংশ্লেষ সম্পাদন করে না? মানে বলতে চাইছে নিম্নলিখিত কোন বহুকোষী ইউক্যারিওটিক দেহকোষে
কোষপ্রাচীর থাকে কিন্তু তারা সালোক সংশ্লেষে অক্ষম। সঠিক উত্তর হয়ে যাবে ছত্রাক, মাথায় রাখবে। ছত্রাক সালোক সংশ্লেষে অক্ষম। আর ছত্রাক হলো প্রোটেস্টা পর্বের অন্তর্গত, ঠিক আছে? এটাও কিন্তু ভালো পয়েন্ট, পরীক্ষা আসে দিয়ে দেয় যে ছত্রাক নিম্নলিখিত কোনটি প্রোটেস্টা পর্বের অন্তর্গত, ছত্রাক হয়ে যাবে সঠিক উত্তর। বলছে ড্যাশ প্রায়ই উদ্ভিদ রাজ্যের উভয়চর হিসাবে অভিহিত করা হয় ব্রায়োফাইটা, মাথায় রাখবে। ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভয়চর বলা হয়। এবার ব্রায়োফাইটার উদাহরণ কোনগুলো দেখো। ব্রায়োফাইটা উদ্ভিদের মধ্যে পড়ছে মস বর্গীয় উদ্ভিদ, যেমন হচ্ছে ফিউনারিয়া এবং মার্কেনসিয়া, নাম দুটো মাথায় রাখবে। ফিউনারিয়া, মার্কেনসিয়া ব্রায়োফাইটার মধ্যে পড়ছে। টেরিডোফাইটার মধ্যে পড়ছে মার্সিলিয়া, ফার্ন, ইকুইজিটা, এগুলো হচ্ছে টেরিডোফাইটার উদ্ভিদের উদাহরণ আর কি। আর থ্যালোফাইটার কথা বললে স্পাইরোগাইরা, উলোথ্রিক্স, তারপর হচ্ছে ক্লাডোফোরা, উলভা, এই নামগুলো কিন্তু মাথায় রাখবে। বলছে দেখো অ্যামিবা এবং প্যারাসেমিয়াম কোন পর্বের অন্তর্গত, মাথায় রাখবে এরা প্রোটেস্টা। কি বললাম? অ্যামিবা, প্যারাসেমিয়াম এরাও হচ্ছে প্রোটেস্টা পর্বের অন্তর্গত। বলছে মাটি শুষ্ক হয়ে গেলে কোন উদ্ভিদ সংকেত দেয়? বন তুলসী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে মাটি শুষ্ক হয়ে গেলে বন তুলসী সংকেত দেয়। কোষ বিভাজনের সময় মূলত্র কোষগুলি কোথায় গঠিত হয়? ওডোগোনিয়ামে, মাথায় রাখবে। কোষ বিভাজনের সময় মূলত্র কোষগুলি ওডোগোনিয়ামে গঠিত হয়। বলছে নিচের কোন উদ্ভিদ হরমোনটি ফলের পরিপক্কতা মানে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে? কোন উদ্ভিদ হরমোন? ইথিলিন, মাথায় রাখবে। ইথিলিন হচ্ছে ফলের পরিপক্কতা বা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বলছে ড্যাশ কলা কোষগুলি পৃথক ও পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী কলা গঠন করে, মাথায় রাখবা। ভাজক কলার কোষগুলি পৃথক ও পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী কলা গঠন করে। বলছে দেখো তারপরের প্রশ্ন, বলছে নিম্নলিখিত কোন উপাদান তোমার হচ্ছে জমা হওয়ার কারণে তোমার হচ্ছে কোলেনকাইমা কলার কৈশিক নালীগুলি পুরু হয়ে যায়? সেটা হচ্ছে সেলুলোজ আর পেপটিন, মাথায় রাখবা। সেলুলোজ আর পেপটিন এই উপাদানগুলো জমা হওয়ার কারণেই কোলেনকাইমা কলার কৌশিক নালীগুলি পুরু হয়ে যায়। বলছে নিম্নলিখিত কোন কলাকে মৃত কোষ রয়েছে আর কি, কোন কলায়? স্ক্লেরেনকাইমা, মাথায় রাখবে। স্ক্লেরেনকাইমা এই কলায় কিন্তু মৃত কোষ রয়েছে। দেখো পরের প্রশ্ন বলছে ফুলের কোন অংশটি ডিম্ব উৎপন্ন করে? আমরা জানি গর্ভকেশর, ফুলের গর্ভকেশর অংশটি ডিম্ব উৎপন্ন করে। স্থানিক মূলগুলি সাধারণত কোন প্রকার উদ্ভিদে পাওয়া যায়? স্থানিক মূল আমরা সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে বস কি হলো, যে স্থানিক মূলগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। বলছে নিম্নলিখিত কোন ভাজক কলা উদ্ভিদের পাতা এবং পর্ব মধ্যে অবস্থিত? নিবেশিত ভাজক কলা, মাথায় রাখবে। নিবেশিত ভাজক কলা উদ্ভিদের পাতা এবং পর্ব মধ্যে অবস্থিত। যদি বলে নিম্নলিখিতগুলির মধ্যে ফ্লোয়েমের বিভিন্ন উপাদান কোনগুলো? মাথায় রাখবে ফ্লোয়েমের উপাদান এই যে সিবনল, সঙ্গী কোষ, এগুলো কিন্তু ফ্লোয়েমের উপাদান। তার সাথে সাথে ওই যে তোমার ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো কিন্তু ফ্লোয়েমের হচ্ছে উপাদান, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু মাথায় রাখবা। বলছে দেখো নিম্নলিখিত কোন কলা উদ্ভিদদের খাদ্য পরিবহন করে? খাদ্য পরিবহনে সাহায্য করে কিন্তু ফ্লোয়েম। আর একটা রয়েছে জাইলেম কলা, ওটা কি করে? ও মূলরমের মাধ্যমে তোমার হচ্ছে কৈশিক প্রক্রিয়ার জলকে মানে খাদ্য তৈরির সময় পাতায় পৌঁছে দেয়, সেটা হচ্ছে জাইলেম কলার কাজ। আর ফ্লোয়েম কলার কাজ কি? যে খাদ্যটা উৎপন্ন হচ্ছে সেটা সারা অংশে ছড়িয়ে দেওয়া। বলছে দেখো নিম্নলিখিত কোনটি জলাশয়ের অতি পুষ্টিকতার বা ইউট্রোফিকেশন, এই শব্দটা কিন্তু মাথায় রাখবে, যে অতি পুষ্টিকতা বা ইউট্রোফিকেশনের কারণ সেটা হচ্ছে উচ্চ পরিমাণে নাইট্রোজেন ঘটিত পুষ্টি উপাদান এবং অর্থোফসফেটের কারণেই কিন্তু তোমার এই ইউট্রোফিকেশন হয়ে থাকে। বলছে গবাদি পশুর বিশেষত দুগ্ধদায়ী গরুর পরিপূরক খাদ্য হিসাবে ব্যবহৃত জৈব সারটির নাম কি? সেটা হচ্ছে অ্যাজোল্লা, মাথায় রাখবে। অ্যাজোল্লা হচ্ছে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড উদ্ভিদদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
পতঙ্গভুক্ত উদ্ভিদ যে মৃত্তিকায় বৃদ্ধি পায় সেই মৃত্তিকায় নিম্নলিখিত কোনটির ঘাটতি রয়েছে? তাহলে এখানে বুঝতেই পারছো যে পতঙ্গভুক্ত উদ্ভিদ যে মৃত্তিকায় বৃদ্ধি পায় সেই মৃত্তিকায় তোমার নাইট্রোজেনের ঘাটতি রয়েছে বলেই সেই পতঙ্গভুক্ত উদ্ভিদরা পতঙ্গদের খেয়ে তাদের মধ্যে থেকে আর কি নাইট্রোজেনটার ঘাটতি মিটিয়ে নেয়। বুঝতে পারছো? দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে নিম্নলিখিত কোন মুক্তজীবী অবাধ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া মাটিতে পাওয়া যায়? সেটা হচ্ছে ক্লাস্ট্রিডিয়াম। মাথায় রাখবে যে ক্লাস্ট্রিডিয়াম হচ্ছে অবাধ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, যেটা আমরা মাটিতে দেখতে পাই। যদি বলে নিম্নলিখিত কোন খনিজ বা পুষ্টি পদার্থের ঘাটতির ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়? ক্যালসিয়ামের অভাবে। মাথায় রাখবে ক্যালসিয়াম খনিজ বা পুষ্টি পদার্থের ঘাটতির ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। আচ্ছা বলো, লাল পচন। লাল পচন কোন ফসলের একটি রোগ? আখ। আখের একটি রোগ হয়ে যাবে লাল পচন। আর ব্লাস্ট, এই ব্লাস্ট রোগটা হচ্ছে ধানের একটি রোগ। মাথায় রাখবে। তারপরে দেখো বলছে বিপাকীয় জল কোন প্রক্রিয়ায় একটি উপজাত পদার্থের উদাহরণ আর কি? সেটা হচ্ছে কলার শোষণ প্রক্রিয়া। মাথায় রাখবে এই বিপাকীয় জল হলো কলার শোষণ প্রক্রিয়ার একটি উপজাত পদার্থ। বলছে একটি গ্লুকোজ অণুর গ্লাইকোলাইসিসের সময় প্রয়োজনীয় অক্সিজেন অণুর সংখ্যা কত? 0। মাথায় রাখবে একটি গ্লুকোজ অণুর গ্লাইকোলাইসিসের সময় প্রয়োজনীয় অক্সিজেন অণুর সংখ্যা 0। উদ্ভিদের কোন অংশ সালোক সংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? পত্ররত্ন। আমরা তো জানি যে পত্ররত্নের মাধ্যমে কি হয়, উদ্ভিদরা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে, তাই না? তারপরে বলছি দেখো স্থলজ সবুজ উদ্ভিদদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কত শতাংশ খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়? 1%। মাথায় রাখবে স্থলজ সবুজ উদ্ভিদদের পাতা দ্বারা প্রাপ্ত সৌরশক্তির কেবল 1% তোমার হচ্ছে খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলছে যে সালোক সংশ্লেষের সময় গ্লুকোজের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কোথা থেকে আসে? মাথায় রাখবে কার্বন ডাই অক্সাইড থেকে আসে। কি বললাম? সালোক সংশ্লেষের সময় গ্লুকোজের যে অক্সিজেনটা সেটা কার্বন ডাই অক্সাইড থেকে আসে। বলছে নিচের উল্লেখিত পদার্থের গোষ্ঠী থেকে এমন 2টি পদার্থ শনাক্ত করুন যা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নয়। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কি কি? দেখো বস, আমরা তো জানি যে সৌরশক্তি লাগবে, অক্সিজেন তো উৎপন্ন হয়, অক্সিজেন লাগবে না, জলের ব্যবহৃত রাসায়নিক শক্তিও লাগে না, CO2 লাগে, ক্লোরোফিল লাগে, তাই না? তাহলে এবারে এখানে তুমি খুব সহজেই বলতে পারবা যে অক্সিজেন আর রাসায়নিক শক্তি এই দুটো প্রয়োজনীয় উপাদান নয়। অর্থাৎ এখানে দেখো রয়েই গেছে সঠিক উত্তরটা। পরের প্রশ্ন দেখো, বলছে 100টি পরাগ রেণুতে মোট পুরুষ গ্যামেটের সংখ্যা কত? সঠিক উত্তর 200। মাথায় রাখবা 100টি পরাগ রেণুতে 200টি পুরুষ গ্যামেট থাকে। বলছে পাতার দ্বারা অঙ্গজ জনন ঘটায় এমন উদ্ভিদ কোনটি? তুমি বুঝতেই পারছো যে পাথরকুচি হয়ে যাবে সঠিক উত্তর। এবার অপশনে যদি পাথরকুচি না থেকে ব্রায়োফাইলাম থাকে, অনেকে কিন্তু এই শব্দটা জানে না, ঠিক আছে? আরও অন্য কিছুর সঙ্গে ধরো দিয়ে দিল ব্রায়োফাইলাম, ঠিক আছে? এটাও এই শব্দটা কিন্তু মাথায় রাখবা যে পাতার দ্বারা অঙ্গজ জনন ঘটায় পাথরকুচি, যাকে বলা হয় ব্রায়োফাইলাম। বলছে নিম্নলিখিত, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব দেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি? আমরা বুঝতেই পারছি যে যকৃৎ হয়ে যাবে মানব দেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি। যদি বলে মানব দেহের রেচনতন্ত্রের পরিস্রাবণ এককের নাম কি? নেফ্রন। মানবদেহের রেচনতন্ত্রের পরিস্রাবণ একক হলো নেফ্রন। পাখি এবং সরীসৃপের প্রধান রেচন পদার্থ কোনটি? ইউরিক অ্যাসিড। মাথায় রাখবে পাখি এবং সরীসৃপের প্রধান রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড। বলছে দেখো পরিস্রাবণ ছিদ্রগুলি ব্যয়মান ক্যাপসুলের নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট? সেটা হচ্ছে পোডোসাইটস। মাথায় রাখবা পোডোসাইটস দ্বারা সৃষ্ট। কি বললাম? পরিস্রাবণ ছিদ্রগুলি ব্যয়মান ক্যাপসুলে পোডোসাইটস দ্বারা সৃষ্ট। দেখো বলছে যে প্রস্রাবের রং হলুদ কিসের উপস্থিতির কারণে হয়ে থাকে? সেটা হচ্ছে ইউরোবিলিন। ইউরোবিলিন বা ইউরোক্রোম, এই দুটো শব্দই মাথায় রাখবা। ইউরোবিলিন বা ইউরোক্রোমের কারণেই কিন্তু প্রস্রাবের রংটা হলুদ হয়ে থাকে। বলছে বৃক্ক বা কিডনি নিম্নলিখিত কোন পদ্ধতির দ্বারা পিএইচের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে? রক্ত থেকে হাইড্রোজেন আয়ন অপসারণ করে। মাথায় রাখবা, বেশ ভালো একটা প্রশ্ন, যে বৃক্ক বা কিডনি নিম্নলিখিত কোন পদ্ধতির দ্বারা পিএইচের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে? রক্ত থেকে হাইড্রোজেন আয়ন অপসারণ করেই, ঠিক আছে?
পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ফ্যাট বা চর্বি পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পূর্ণ হয়? ক্ষুদ্রান্তে। ফ্যাট বা চর্বি জাতীয় পরিপাক সম্পূর্ণ হয় কোথায়? ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হয়। বলছে পাকস্থলী এবং ডিউডিনামের সংযোগস্থলে অবস্থিত বৃত্তাকার পেশিটির নাম কি? সেটা হচ্ছে পাইলোরিক স্প্রিংটার। মাথায় রাখবা, পাইলোরিক স্প্রিংটার বলা হয় পাকস্থলী আর ডিউডি নামের সংযোগস্থলের যে বৃত্তাকার পেশিটা রয়েছে সেই পেশিটা। বলছে দেখো যে পাকস্থলীতে উপস্থিত পাচক রসগুলি ড্যাশ হজমে সহায়তা করে। তাহলে পাকস্থলীতে যে পাচক রস রয়েছে তারা প্রোটিন সংশ্লেষে কিন্তু মানে প্রোটিন হজম বা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। বলছে খাদ্যনালীর প্রাচীরের সংকোচন এবং প্রসারণকে কি বলা হয়? মানে কি আন্দোলন বলা হয়? মাথায় রাখবা, খাদ্যনালীর প্রাচীরের সংকোচন এবং প্রসারণকে বলা হয় পেরিস্টালসিস। বেশ ভালো একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে, পেরিস্টালসিস আন্দোলন বলা হয়। মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কিন্তু, ঠিক আছে, গ্রহণের কথা বলেছে, তাহলে এখানে হয়ে যাবে বাম অলিন্দ। দেখো ভালো করে পড়বা যে মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করা হয়, সেটা হচ্ছে বাম অলিন্দ। যদি বলে নিচের কোন পর্দা ফুসফুসকে আবৃত করে, তাহলে ফুসফুসকে আবৃত করে কোন পর্দা? প্লুরা পর্দা। মাথায় রাখবা, প্লুরা কি করে? ফুসফুসকে আবৃত করে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে সবাত শোষণের ফলে উৎপন্ন অন্তিম পদার্থগুলো কি কি? মানে সবাত শোষণের ফলে শেষমেশ কোন পদার্থগুলি উৎপন্ন হয়? সেটা হচ্ছে CO2 প্লাস H2O, মানে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় সবাত শোষণ প্রক্রিয়ার একদম শেষে। বলছে শোষণের সময় গ্যাসীয় বিনিময় ঘটে কোথায়? ফুসফুস বা অ্যালভিওলাই। মাথায় রাখবা, শোষণের সময় গ্যাসীয় বিনিময় ঘটে ফুসফুস এবং অ্যালভিওলাইয়ে। বলছে সদ্যজাত শিশুর দেহ থেকে থাইমাস গ্রন্থটিকে যদি সরানো হয় তাহলে নিম্নলিখিত কোন কোষগুলি গঠিত হবে না? টি লিম্ফোসাইট কোষ গঠিত হবে না। মাথায় রাখবা, সদ্যজাত শিশুর দেহ থেকে থাইমাস গ্রন্থিটি সরিয়ে ফেললে পরে তোমার এই টি লিম্ফোসাইট কোষগুলি কিন্তু গঠিত হবে না। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে রক্তরসে অর্থাৎ প্লাজমার মধ্যে জলের শতকরা পরিমাণ কত? 90%। মাথায় রাখবা, রক্তরসে বা প্লাজমায় জলের শতকরা পরিমাণ 90%। বলছে লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? 120 দিন হয়ে গেল লোহিত রক্তকণিকার আয়ু বা জীবনকাল। বলছে মানব হৃৎপিণ্ড নিম্নলিখিত কোন দ্বিস্তরীয় ঝিল্লি দ্বারা আবৃত থাকে? তাহলে মানব হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম এই মানে দ্বিস্তরীয় ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে। আর একটা প্রশ্ন দেখো, বলছে যে সঞ্চিত রক্ত নিম্নলিখিত কি গঠনের কারণে বাদামি বর্ণের হয়ে যায়? সেটা হচ্ছে মিথ হিমোগ্লোবিনের কারণে। মাথায় রাখবা, সঞ্চিত রক্ত তোমার এই মিথ হিমোগ্লোবিনের কারণেই কিন্তু বাদামি বর্ণের হয়ে যায়। এই ছিল আমাদের 50টা মতো প্রশ্ন, বেশ গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু আমি তোমাদের এই সায়েন্সের যে প্রশ্নগুলো আর কি পরীক্ষা আসার মতো সেইগুলো কিন্তু প্রতিদিন তুলে আলোচনা করে নেবো। কেমন? চলো। তো এবার আমরা ম্যাথের থেকে দেখো নল ও চৌবাচ্চা এই টপিকটা আলোচনা করব। দেখো আগের দিন আমরা পার্ট 1 কিন্তু করে নিয়েছি, আর সেখানে আমি তোমাদের বেশ কিছু প্রশ্নর সাথে কনসেপ্ট একদম আলোচনা করিয়ে দিয়েছি, বলে দিয়েছি কিভাবে তুমি এই টাইপের প্রশ্নগুলো করবা। তা আজকে আমরা পার্ট 2তে দেখব 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশ এক্সাম হয়েছে সেখান থেকে আমি যে কটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলো আলোচনা করব। তার সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের মাঝে তুলে ধরবো, সেইগুলো কিন্তু তোমরা নিজেরা করবে, ঠিক আছে, নিজেরা করবে। অ্যান্সার কি আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, দেখে মিলিয়ে নিবা। যে প্রশ্নটা বুঝতে পারবা না বা পারবে না আমাকে বলবা, আমি কিন্তু সেটা তোমাকে বুঝিয়ে দেবো। চলো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, এটা হচ্ছে WBA কনস্টেবল প্রিলিমস 18-র প্রশ্ন। বলছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। বলছে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? সিম্পল ব্যাপার, আমি ধরলাম এ নাম্বার একটা চৌবাচ্চা যে কিনা 5 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু ওই চৌবাচ্চাটাই যখন এটা ছিদ্র হয়ে গেল তখন সেটা পূর্ণ হতে 6 ঘন্টা সময় লেগে গেল। আর এবার আমাদের কাজ কি দাদা? এবার আমাদের কাজ হচ্ছে এই চৌবাচ্চার ধারণ ক্ষমতাটা বার করা। আর সেটা বার করতে গেলে কি করতে হয়? এমন একটা সংখ্যা ধরে নিতে হয় যেটা 5 দিয়েও কাটবে 6 দিয়েও কাটবে, অর্থাৎ এদের লসাগু বলতে পারো। তুমি বলবা সঙ্গে সঙ্গে দাদা 30, তাহলে 5 দিয়ে 30কে কাটলে মানে ভাগ করলে 6 হচ্ছে। তো এই 6টা কী বেরোলো? এই 30টা তো টোটাল ইউনিট হচ্ছে চৌবাচ্চার ধারণ ক্ষমতা, তার মধ্যে 6 ইউনিট পার ঘন্টায়, এগুলো সব নিচে যেটা বেরোয় সেটা হচ্ছে
পার ঘন্টায়। তাহলে এ নল পার ঘন্টায় 6 ইউনিট করে জল ভরে। আর এ নলে ওই ছিদ্র যখনই হয়ে গেল তখন সেটা কি করছে, দেখো 6 দিয়ে 30কে ভাগ করলে 5 ইউনিট করে ভরছে পার ঘন্টায়, তাই না? তাহলে আগে তো ছিদ্র ছিল না, তখন তো 6 ইউনিট করে ভরছিল ঘন্টায়, এখন ওই ছিদ্র থাকার জন্য 5 ইউনিট করে ভরছে, মানে 1 ঘন্টায় 1 ইউনিট খালি হয়ে যাচ্ছে। তুমি আমায় বলো 1 ইউনিট যদি 1 ঘন্টায় খালি হয়ে যায়, তাহলে পরে এই 30 ইউনিট খালি করতে, আমাদের তো খালির কথাই বলছে, 30 ইউনিট খালি করতে 30 ঘন্টা লেগে যাবে। সিম্পল ব্যাপার, বিষয়টা বুঝলে অপশান 1 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে দুইটি পাইপ এ এবং বি কোনো জলাধারা যথাক্রমে 12 মিনিট আর 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারাটি তোমার 9 মিনিটে পূর্ণ হয়ে যাবে। দেখো সিম্পল ব্যাপার, তুমি এখানে সঙ্গে সঙ্গে বলবা দাদা এ আর বি রয়েছে দুটো পাইপ, এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে আর বি 16 মিনিটে। এবার আমাদের ওই জলধারাটার টোটাল যে ইউনিট সেটা আমাদের বার করতে হবে। সঙ্গে সঙ্গে তুমি এমন একটা সংখ্যা ধরবা যাদেরকে 12 আর 16 দুটো দিয়েই কাটা যায়। তুমি বলবা দাদা 48 ধরো, অসুবিধা নেই, ধরলাম। তাহলে পরে দেখো 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, অর্থাৎ 4 ইউনিট পার মিনিটে এ নল কী করে পূর্ণ করতে পারে, এর ক্ষমতা। নিচেরগুলো কিন্তু ক্ষমতা। আর বি নলের ক্ষমতা দেখি 16 দিয়ে 48কে ভাগ করলে 3 ইউনিট, এগুলো 48 ইউনিট ছিল, 3 ইউনিট পার মিনিটে তোমার হচ্ছে বি নলের ক্ষমতা। এবার বলছে দেখো, বলছে যদি দুইটি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণ পরে বি নলকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে তোমার পূর্ণ হয়ে যাবে। দেখো দুটো নল যদি তুমি একসঙ্গে খোলো তাহলে পরে দেখো এখানে হচ্ছে তোমার 4 আর 3 7, তাই না? 4 আর 3 হচ্ছে তোমার 7 ইউনিট করে ভরছে কত মিনিটে, পার মিনিটে 7 ইউনিট ভরছে। তাহলে পার মিনিটে যদি 7 ইউনিট ভরে, আমাদের বলেছে যে কতক্ষণ পরে বি পাইপটা বন্ধ করলে পরে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে। দেখো এই যে দুজনা মিলে তো 7 ইউনিট ভরছে তোমার হচ্ছে 1 মিনিটে। আচ্ছা সেটা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাদের বি পাইপকে বন্ধ করতে হবে আর হচ্ছে যেটা 9 মিনিটে জলধারাটি পুরোটা ভর্তি হয়ে যাবে। তাহলে তুমি এখানে বলো এই যে 9 মিনিট ধরে কিন্তু এ পাইপটা তো চলছিল, তাহলে এ পাইপটা যদি 9 মিনিট চলে, দেখো 4 নং 36 ইউনিট কিন্তু এ পাইপ শুধু একাই ভরে দিয়েছে, বাকি রইল 48 থেকে দেখো 36 বেরিয়ে গেলে তোমার হচ্ছে 48 থেকে যদি তুমি 36 বার করে দাও তাহলে পরে থাকছে কত বলো, থাকছে 12 ইউনিট। এই 12 ইউনিট কিন্তু তোমার ওই যে বি কাজ করেছিল, কারণ এই 12টা পড়ে রইলো কেন, কারণ এই 12টা ওই বি কাজ করছিল, বি ভরছিল। তাহলে বি মিনিটে 3 মিনিট ভরে, 12 ইউনিট ভরতে তার 3 4 12, অর্থাৎ 4 মিনিট সময় লাগবে। বোঝা গেল? দেখো দুটো একসঙ্গে খুললাম, 4 মিনিট যদি তুমি এ আর বি দুজনকে চালাও, তারপরে বিকে বন্ধ করে দেয়, বাকি সময় 9 মিনিট পর্যন্ত তোমার হচ্ছে মানে আরও তোমার 5 মিনিট যদি তুমি একে চালাও দেখবা পুরোটা ভরে যাচ্ছে। এইভাবেই কিন্তু এই প্রশ্ন সমাধান করতে হয়। তাহলে সঠিক উত্তর 4 মিনিট হয়ে যাবে, 4 মিনিট পর বিকে বন্ধ করা হয়েছিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা দেখো, ওরা বলছে যে একটি নল 3 মিনিটে একটি জলাধারের 1/3 খালি করতে পারে, তা বলছে যে 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে। সিম্পল ব্যাপার, তুমি এখানে বুঝতেই পারছো যে ওই একটি নল কি করে দাদা, একটি নল 3 মিনিটে 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ সে খালি করে ফেলতে পারে। তাহলে তুমি বলো পার মিনিটে, আমরা সবসময় পার মিনিট পার ঘন্টা বলো পার ডে বলো, পারে বার করতে পারলে পরেই সেটাই হয়ে যাবে তার দক্ষতা, তাই না বস? তাহলে এখানে তুমি বলবে দাদা পার মিনিটে কি করবে, পার মিনিটে করবে 1/3 বাই 3। এবার বাই 3 মানে কি, এটা গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দেবো, 1/3 লিখবো। তাহলে এখানে হয়ে যাবে যে 1/9 ইউনিট পার মিনিটে সে কী করতে পারে, ওই নলটা এ নল ধরো যা নল ধরো পার মিনিটে সে খালি করতে পারে। তা বলছে যে 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি হবে। আমরা দেখতেই পাচ্ছি যে 1 মিনিটে 1/9 অংশ, মানে 1/9 অংশ বলো ইউনিট বলো যা কিছুই বলো এতটা করে খালি করে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা 7.5 মিনিট 7.5 মিনিটে কতটা। তাহলে আমি এখানে লিখছি 1/9 ইন্টু 7.5, ব্যাস এইটুকুনে আর কিছু নাই। এই দশমিক তুললে নিচে 0 মানে 10 হলো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 15, আর কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ দেখো 3 দিয়ে কাটলে 3 তিরিখে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 5 15 মানে
মানে তোমার ওপরে 5 নিচে 6, এই 5/6 সে খালি করে ফেলবে এত মিনিটে, 7.5 মিনিটে। মানে 5/6 দেখো অপশানে আমাদের যদি দেখি, হ্যাঁ অপশান 3এই রয়েছে। আমাদের সম্পূর্ণটা বার করার দরকার নেই, ঠিক আছে? অত মিনিটে যতটা কাজ করে সেইটাই আমাদের দরকার। দেখো বলছে যে 5টি পাম্প তোমার হচ্ছে দিনে 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি জলাধারা জল শূন্য হয়। তা বলছে 4টি নল 6 ঘন্টা করে কাজ করে কতদিনে ওই জলাধারটি জল শূন্য করতে পারবে। এটা তোমার সময় কার্যের মধ্যে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা কি বলছে, 5টি হচ্ছে পাম্প 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে কোনো একটা জলাধারা, সেই এক অংশের জলাধারাটা সে কী করে, জল শূন্য করে ফেলে, মানে খালি করে ফেলে। ঠিক অপর দিকে আবার কি বলছে যে 4টি পাম্প 6 ঘন্টা করে কাজ করে কত দিনে, ধরলাম এক্স দিনে, ওই একই জলাধারটি আর কি জল শূন্য করে ফেলে। বিষয়টা বুঝতে একটা সময় কার্যের মধ্যে পড়ে গেল। বেশ ভালো কথা। আবার দেখো 6 দিয়ে যদি তুমি 30কে কাটো 5, 4 দিয়ে এটাকে কাটলে 2, আর কাটা যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10, 5 দশে 50, এক্স সমান হয়ে গেল 50। আর এক্স সমান আমরা কি ধরেছিলাম, দিন ধরেছিলাম, তাহলে 50 দিন লেগে যাবে। বুঝতে পারলে? অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা, এটা হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2023-এর প্রশ্ন। বেশ ভালো একটা প্রশ্ন। কি বলছে দেখো, বলছে একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। বেশ ভালো কথা। বলছে এ আর বি আর সি রয়েছে, তা এ আর বি ভর্তি করে আর সি খালি করে। দেখো এ ও বি যথাক্রমে 72 আর 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। মানে এ 72-এ করলে বি করে 90 মিনিটে, ঠিক আছে? তা বলছে সব কয়টি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। এ ও বি একত্রে 12 মিনিট চলার পর হচ্ছে বন্ধ করে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে। বেশ ভালো কথা। দেখো সির সম্পর্কে কিন্তু এখানে বেশি কিছু বলেনি, তাই না? এবার তুমি আগে দেখো এ আর বি এর এই যে মানে যে যতদিনে কাজ করে তা দিয়ে তুমি আগে টোটাল জলধারার ক্ষমতাটা বার করো। দেখো 72 আর 90 এর লসাগু তুমি যদি করো, সঙ্গে সঙ্গে বলবা 360, কারণ 360 এমন একটা সংখ্যা, লসাগু দরকার নেই, এমন একটা সংখ্যা দেখো যেটা দুটোকেই কেটে যায়। বিষয়টা বুঝতে পারলে? দেখো একটু কষ্ট করে লিখছি, দেখে নাও। তাহলে পরে এবার বলো এ কি করে, 72 মিনিট বলেছে তো, 72 মিনিটে 360 ইউনিট ভরে, তাহলে পার মিনিটে কতটা হচ্ছে? তুমি বলবা যে দাদা হচ্ছে 5 ইউনিট করে হচ্ছে পার মিনিটে, তাই না, এর ক্ষেত্রে। আর বি এর ক্ষেত্রে তুমি বলবা দাদা 4 ইউনিট করে হচ্ছে, এটা ইউনিট পার মিনিটে, ঠিক আছে? আর বলছে দেখো যে হচ্ছে এখানে ওরা কি বলছে যে 2 ঘন্টার মধ্যে, দেখো সব কয়টি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। 2 ঘন্টা মানে কত মিনিট? তুমি বলবো তো 120 মিনিট। 120 মিনিটে টোটাল আমাদের জল কত ইউনিট ধারণ ক্ষমতা রয়েছে? 360 ইউনিট। তাহলে 120 মিনিটে যদি 360 ইউনিট আমাদের ভরতে হয়, পার মিনিটে কত করে ভরতে হবে? তুমি সঙ্গে সঙ্গে কেটে বলবো দাদা পার মিনিটে 3 ইউনিট করে ভরতে হবে পার মিনিটে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে দেখো 3 ইউনিট করে ভরতে হবে। সি কিন্তু খালি করে দেখতে পাচ্ছি 1 মিনিটে এ 5 ইউনিট আর বি হচ্ছে 4 ইউনিট, অর্থাৎ 5 আর 4 9 ইউনিট ভরে ফেলছে ওরা। তাহলে সিকে এমন কিছু বাদ দিতে হবে পার মিনিটে যাতে 3 ইউনিট করে পার মিনিটে জলটা ঢোকে ট্যাঙ্কে। সঙ্গে সঙ্গে বলবা তাহলে সি কতটা করে কাজ করবে? সি হচ্ছে 6 ইউনিট করে পার মিনিটে কাজ করবে, আর সি তো খালি করছে। বিষয়টা বুঝতে পারছো? তবেই তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 5 আর এই 4 9 থেকে 6 গেলে 3 ইউনিট করে পার মিনিটে জল ঢুকছে। বিষয়টা বুঝতে পারলে এটা কি করে আসলো সিটটা? তাহলে এবার তুমি আমায় বলো 6 ইউনিট করে পার মিনিটে যদি সি কাজ করে, তাহলে এই যে 360 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 6 দিয়ে তুমি 360কে ভাগ করে বলবা হচ্ছে 60 দিনের মধ্যে সি কাজটা করে ফেলে। ঠিক আছে, এবার দেখো ওরা কি বলছে। বলছে এ ও বি নল একত্রে 12 মিনিট চলার পর, আচ্ছা এ মিনিটে 5 আর বি মিনিটে 4, 5 আর 4 9 ইউনিট করে 12 মিনিট যদি চলে, 9 বারং 108, 108 ইউনিট কি করে ফেলেছে এরা? 108 ইউনিট জল এরা ভরে ফেলেছে, কারণ এ আর বি তো ভর্তি করে আর সি খালি করে। তারপরে বলছে দেখো হচ্ছে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে। মধ্যা কথা দাদা, এই যেটা ভরেছে এ আর বি তোমার 108 ইউনিট, সেইটাই তো সি তো খালি করা কাজ, সেইটুকু নাই খালি করবে। এই 108ই সির ক্ষমতা কি? পার মিনিটে 6 ইউনিট করে খালি করা। তাহলে 108 ইউনিট খালি করতে তার কত সময় লাগবে? দেখো 6 দিয়ে তুমি যদি কাটো, 108কে একটু কষ্ট করে লেখাটা বুঝে নাও, 6 দিয়ে কাটলে 6 অক্ষে 6
আর এদিকে থাকছে 6টা 48, 4 থাকছে 48 হচ্ছে 18 মিনিট, সি 18 মিনিটে খালি করে ফেলবে। বিষয়টা বুঝলে অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কি বলছে। এটা হচ্ছে ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 23-এর প্রশ্ন। বলছে দেখো, ABC 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। 3টি নল এক হচ্ছে 6 মিনিট চালানোর পরে সি নল বন্ধ করা হলে এ আর বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হয়। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? বেশ ভালো একটা প্রশ্ন। দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে এটা বলতে পারো, দেখো তো এ বি প্লাস সি মানে ABC এরা কি করে 18 মিনিটে আমরা ধরলাম যে 18 ইউনিট ভর্তি করে ফেলে, ঠিক আছে? 18 মিনিটে 18 ইউনিট ভর্তি করে ফেলে, এটা হচ্ছে টোটাল ইউনিট আমরা ধরে নিলাম। তাহলে তুমি আমায় বলো 1 মিনিটে পার মিনিটে 1 মিনিটে সে কত মিনিট ভর্তি করবে? 1 ইউনিট ভর্তি করবে। তাহলে এখানে ওরা বলেছে 3টে নল এক হচ্ছে 6 মিনিট চলেছিল, তাহলে সিম্পল ব্যাপার দাদা, 6 মিনিটে 6 ইউনিট ভরে ফেলবে। আর 6 মিনিটে 6 ইউনিট ভরে ফেললে 18 ইউনিট আমরা মোট ধরেছিলাম, তার মধ্যে 6 ইউনিট যদি ভরে ফেলে তাহলে দাদা বাকি থাকে কত? বাকি থাকে দাদা 12 ইউনিট। এই 12 ইউনিট কি হয়েছে? এবার সিকে বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে এ আর বি দ্বারা নলটি 24 মিনিটে পূর্ণ করলো। তাহলে এ আর বি কী করে দেখো, এ আর বি তোমার হচ্ছে 24 মিনিটে 12 ইউনিট ভরে। তাহলে পার মিনিটে 1 মিনিটে কতটা? পার মিনিটে সেটা হচ্ছে দক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি। এক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে এদের এবিসির এফিসিয়েন্সি, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি এইটা, মানে পার মিনিটে বলো পার ঘন্টায় বলো যেটা থাকবে সেইটাই কিন্তু পারে বললে পরে সেটা এফিসিয়েন্সি আর দক্ষতা। তাহলে তুমি বলো 24, এই যে 24 মিনিটে 12 ইউনিট ভরে, তাহলে 1 মিনিটে ভরবে 12/24, 12/24 কাটলে পরে হাফ, হাফ হচ্ছে, মানে 1 মিনিটে হাফ ভরছে। আর এদের ক্ষেত্রে দেখছিলাম এরা 1 মিনিটে 1 ইউনিট ভরছিল। আর এদের মানে কি, ABC 3 জনা মিলে 1 মিনিটে 1 ইউনিট করে ভরে, আর AB 1 মিনিটে হাফ ইউনিট ভরে। তাহলে সি তুমি এখান থেকে সি একাই বলবা, দাদা সি একাই মিনিটে হাফ ইউনিট করে ভরে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে সি যদি 1 মিনিটে হাফ ইউনিট ভরে তাহলে 18 ইউনিট ভরতে তার কত সময় লাগবে? কারণ 18 মিনিট আমরা টোটাল ইউনিট ধরে নিয়েছিলাম। বিষয়টা বুঝলে তুমি সঙ্গে সঙ্গে এটা বলতে পারো যে হাফ ইউনিট সির ক্ষেত্রে আমরা বলছি হাফ ইউনিট ভরতে সির 1 মিনিট সময় লাগে। 1 ইউনিট ভরতে সময় লাগবে 1/হাফ মানে কি? 1/হাফ মানে তুমি এখানে বলবা দাদা এটা হচ্ছে গুণ হয়ে 2/1 হয়ে যাবে, উল্টে যাবে আর কি। আর তোমার ওই যে 18 মিনিটে কত, দেখো 18 দিয়ে 2কে গুণ করলে 36 হয়ে যাবে। বিষয়টা ধরতে হলে এটা মুখে মুখেও তো তুমি বলতে পারতে, যদি হাফ ইউনিট ভরতে 1 মিনিট লেগে যায় তাহলে 18 ইউনিট ভরতে তার দ্বিগুণ সময় লেগে যাবে, 36 মিনিট সময় লেগে যাবে। সিম্পল ব্যাপার, খাতা কলমে করলে এই হবে, একটু কষ্ট করে বুঝে নাও। চলো পরে প্রশ্ন দাও কি বলছে। বলছে একটি নল একটু ট্যাঙ্কে ভর্তি করতে পারে 6 ঘন্টায়। ওই ট্যাঙ্কের অর্ধেক ভর্তি হওয়ার পর ওই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলে সব মিলিয়ে ট্যাঙ্কটা ভর্তি হতে কতখানি সময় লাগে? কোনো ব্যাপার না, আমরা দেখবো আমরা সবসময় এই যে ঘন্টার মধ্যে করতে পারছে না সেইটাকেই টোটাল ইউনিট ধরে নেবো। দেখো আমরা ধরলাম টোটাল ইউনিট হচ্ছে 6 ইউনিট। তাহলে এই 1 নম্বর ধরো এই নলটা সে কী করে 6 ঘন্টায় 6 ইউনিট ভরে, তাহলে পার ঘন্টায় কি করে 1 ইউনিট করে ভরে। এর ক্ষমতা এইটা। বিষয়টা বুঝলে? এবার দেখো বলছে ওই ট্যাঙ্ক অর্ধেক ভর্তি হওয়ার পর, অর্ধেক ভর্তি হওয়ার মানে কি, মানে এই নলটা 3 ঘন্টা চলেছিল, তবেই তো 3 ইউনিট ভরবে, মানে অর্ধেক ভরে ফেলবে। তাহলে 3 ঘন্টায় 3 ইউনিট ভরে নিয়েছে, বাকি রয়েছে 3 ইউনিট, অর্ধেক ভরেছে কিন্তু, কথাটা বুঝতে পারছো তো ওরা কি বলছে? এই 3 ইউনিট বাকি রয়েছে। এবার বলছে ওই রকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। ওই রকম আরও 3টি নল মানে কি, এর ক্ষমতা কি, এর ক্ষমতা হচ্ছে 1 মিনিটে 1 ইউনিট ভরে, সেই একই ক্ষমতা সম্পূর্ণ আরও 3টে নল, তার মানে টোটালে কটা নল হচ্ছে? আরও 3টে নল যোগ করে টোটালে 4টে নল হচ্ছে, যাদের ক্ষমতা কি, যাদের ক্ষমতা 1 মিনিটে 1 ইউনিট ভরা। তাহলে এই 4টে নল 3 মিনিটে এই 3 ইউনিট কত সময় ভরবে? সঙ্গে সঙ্গে 3 ইউনিটকে তুমি 4 দিয়ে ভাগ করে বলবা দাদা হচ্ছে, এবার দেখো 4 দিয়ে ভাগ, হ্যাঁ এটা তো কি বেরোলো, ঘন্টায় ছিল, তার মানে এটা মিনিটে বেরোবে। দেখো মিনিট করে নাও, 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে। দেখো 4 দিয়ে কাটলে 4 15 60, 3 15 45 মিনিট। তাহলে এখান থেকে দেখো তুমি বুঝতেই পারছো যে ওরা বলছে যে সব মিলিয়ে ট্যাঙ্ক ভর্তি হতে কতখানি সময় লাগলো। ওই যে এই নলটা তো 3 ঘন্টায় অর্ধেকটা ভরে গিয়েছে, আর বাকি পরে আরও 3খানা নল এসে টোটালে 4খানা এসে ওরা 45 মিনিটে ভরলো, অর্থাৎ 3 ঘন্টায় আগে লেগেছে। আর এই 3 ঘন্টা 45 মিনিট ধরতে পারলে বিষয়টা, 3 ঘন্টা 45 মিনিট। দেখো অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন।
আচ্ছা দেখো, এবার আমি তোমাদের জন্য 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তুমি নিজে করবা। বেশ ভালো ভালো প্রশ্ন আমি কিন্তু তুলেছি এখানে 10টা। এবার এই 10টা প্রশ্ন নিজে আগে প্র্যাকটিস করো, করার চেষ্টা করো। আমি অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, মিলিয়ে দেখো কতগুলো ঠিক করেছো, তারপরে কিন্তু যেটা সমস্যা হবে আমাকে বলবা, আমি সেটা দেখিয়ে দেবো। কেমন? চলো, তো জিআই থেকে এবার আমরা বিবৃতির সিদ্ধান্ত। দেখো বাস এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন একটা তুমি পাবাই, আর একদম সোজা। দেখো খুবই সহজভাবে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দেবো। অনেকেই কিন্তু এই টপিকটা নিয়ে ভয় পাও, একদম কিচ্ছু না। শুধু তুমি এই 3টে পয়েন্ট ভালো করে মাথায় রাখবা। তুমি নিজে আগে ভেনচিত্র বা ডায়াগ্রাম তৈরি করা শিখে নাও, তাহলে পরে দেখবা এই টপিকটা একদম জল হয়ে যাবে। দেখো প্রথম পয়েন্ট কি বলছে, বলছে সকল এ হয় বি। আচ্ছা দাদা, সকল এ হয় বি, তার মানে সকল কথাটা কার কাছে রয়েছে? এর কাছে রয়েছে। আর প্রত্যেকটা মানে শব্দ বলো, লেটার বলো, যা নাম বলো, যা কিছুই থাকুক না কেন, প্রত্যেককে আমি গোল দিয়ে বোঝাবো, ঠিক আছে? তাহলে সকল এ হয় বি, মানে এই যে সকল এর এই যে গোলটা কার মধ্যে থাকবে? বি এর মধ্যে থাকবে। বিষয়টা বুঝলে? মানে যে যার কাছে সকল কথাটা লেখা থাকবে সে হয়ে যাবে ছোট। এই হয়ে গেল সকল এ হয় বি। বুঝলে তো? চলো, বলছে কোনো এ নয় বি, মানে এ যদি আমি এই গোলটাকে ধরি আর বি আমি এই গোলটাকে ধরব, বি সরি একটু দেখে নাও, বি হবে এই গোলটা, এদের মধ্যে ফাঁকা থাকবে, এরা জিন্দেগিতে কোনো দিন মিলবে না। বিষয়টা বুঝলে? তাই বলে দিচ্ছে যে কোনো এ নয় বি, ঠিক আছে? কোনো এ নয় বি, মানে এদের দুজনের মধ্যে ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? এটা তাহলে বুঝে গেলে। তারপরে বলছে দেখো কোনো এ হয় বি। আচ্ছা আচ্ছা দাদা, কোনো এ হয় বি, মানে এই যদি এটাকে আমি যদি এ ধরি, এর কিছুটা ঢুকে যাবে বি এর মধ্যে, তাহলেই আমি বলবো যে দাদা এই জায়গাটা হয়ে যাচ্ছে কোনো এ হয় বি। অথবা এটাকে ঘুরিয়ে এইভাবেও বলা যায় কোনো বি হয় এ। বুঝতে পারলে বিষয়টা? এই 3টে ডায়াগ্রাম বা ভেনচিত্র তুমি যদি আঁকতে পারো তাহলে দেখবা, চলো দেখোই তুমি যে কত সহজে তুমি প্রশ্নগুলো সমাধান করতে পারো। দেখো বিবৃতি যা বলবে একটা জিনিস মাথায় রাখবা, এই বিবৃতি আমাদের যা বলবে আমরা সেই মতনই কাজ করব, বিবৃতির বাইরে আমরা যাব না। বলছে কোনো পি কিউ হয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পি ধরলাম, আর কোনো মানে কিছুটা বলতে পারো কিউ এর মধ্যে ঢুকে আছে, কোনো বা না দিয়ে যদি কিছু দেয় তাও কিন্তু সেই একই রকম হবে। তারপরে বলতে থাকো সকল কিউ আর হয়। সকল কিউ, সকল কথাটা কার সাথে রয়েছে? কিউ এর সাথে, মানে পুরো কিউটা কার মধ্যে ঢুকে যাবে? দাদা পুরো কিউটা আর এর মধ্যে ঢুকে যাবে। ব্যাস গেল, 2 নম্বর আমরা করে ফেললাম। 3 নম্বর বলছে দেখো কোনো আর এস নয়, মানে এই যে আর এই বড় গোলটা, এই যে আর, এই আর এর সাথে এখানে এস, এর সাথে কোনোদিন কোনো সম্পর্ক হবে না, জিন্দেগিতে কোনো সম্পর্ক হবে না। এই হয়ে গেল আমাদের আঁকা। এবার তুমি ছবিটার দিকে তাকাও আর সিদ্ধান্তগুলো বলো কোনটা ঠিক কোনটা ভুল। বলছে কোনো পি এস হয়, এই হচ্ছে পি আর এই হচ্ছে এস। আরে বাপরে, কতটা ফাঁকা! হবে না, হবে না, এটা সম্ভব নয়। তারপরে বলছে দেখো কোনো কিউ এস নয়, কোনো কিউ এস নয়, এটা কিন্তু একদম ঠিক। কোনো কিউ এস নয়, কেননা তুমি দেখো একটা জিনিস, কিউ তো সব আর এর মধ্যেই রয়েছে, ওর কোনো বা কিছু অংশ তো এদিক ওদিক বাইরে বেরিয়ে নেই যে এসের সঙ্গে থাকবে। আর ওরা ডাইরেক্ট বলে দিয়েছে যে আর জিন্দেগিতে এস হবে না, তাহলে আর এর মধ্যেই তো কিউ ঢুকে রয়েছে, তাহলে এও কিন্তু তোমার হচ্ছে এসের সঙ্গে কোনো সম্পর্ক হবে না। তাহলে এটা কিন্তু ওরা ঠিকই বলছে, বিষয়টা বুঝলে? তারপরে বলছে দেখো সকল পি আর হয়। সকল পি আর এর মধ্যে কোথায় ঢুকে রয়েছে? সকল পি এই যে এটা তো বাইরে রয়ে গিয়েছে, এটা কি করে? হ্যাঁ এটাও ভুল। তার মানে আমরা বলবো কেবলমাত্র 2 সত্য। দেখো কেবলমাত্র 2 সত্য কোথায় রয়েছে? কেবলমাত্র 2 সত্য, এই যে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে অপশান 1 আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলে? চলো দেখো আরও 4-5টা প্রশ্ন দেখো না, তাহলে পরে তুমি খুব সহজেই করতে পারবা। বলছে সকল জ্যাক টেকটা। ব্যাস ভালো কথা, আমরা সকল কথাটা এই জ্যাকের সাথে রয়েছে, তাহলে এই জ্যাকটা হয়ে যাবে কার মধ্যে? টেকটার মধ্যে। আমি টেকটাকে টে লিখলাম, ঠিক আছে? বলছে কোনো টেকটা রাজা নয়, এই টেক্কা সরি টেক্কা নয় টেক্কা, হ্যাঁ কোনো টেক্কা রাজা নয়। তার মানে এই রাজার সাথে দাদা আর এই টেক্কার সাথে জিন্দেগিতে কোনোদিন কোনো সম্পর্ক হবে না। বলছে কিছু রানী রাজা হয়, ঠিক আছে, এই রাজার কিছু অংশটা রানী, রানী, বেশ ভালো কথা। তো এবার দেখো সিদ্ধান্ত কি বলছে, কিছু রানী জ্যাক, এই হচ্ছে রানী, এই হচ্ছে জ্যাক, এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা আমরা বলতে পারবো না। কিছু রানী জ্যাক হয় কি করে আমরা বলতে পারি? কোনোদিন বলতে পারবো না। বলছে দেখো কিছু রাজা জ্যাক,
এই হচ্ছে রাজা আর এই হচ্ছে জ্যাক। কোথায় মিলেছে? কোথাও কোনো জায়গায় কি ঠেকেছে? এদের দুজনের দুটো বৃত্ত কি ঠেকেছে? এটাও ঠেকেনি, আমরা বলতে পারবো না, তাই না? তারপরে বলছে দেখো কোনো জ্যাক একজন রাজা নয়। কোনো জ্যাক একজন রাজা নয়। বেশ ভালো কথা, কারণ এটা 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 কিন্তু ওরা ঠিক বলছে, কোনো জ্যাক একজন রাজা হতে পারে না, কারণ জ্যাক যে আছে সম্পূর্ণ কিন্তু এই টেক্কার মধ্যে রয়ে গেছে, বিষয়টা বুঝলে? তাই কোনো একজনাও কিন্তু ওই রাজা বা রানী এসব কিচ্ছু হতে পারবে না, বিষয়টা বুঝলে? তাহলে এরা কিন্তু ওরা এটা ঠিক বলছে যে কোনো জ্যাক একজন রাজা নয়। অপশান 3 ঠিক, মানে কেবলমাত্র 3 হচ্ছে সত্য। দেখো কোথায় শুধুমাত্র সিদ্ধান্ত 3 অনুসরণ করে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা। বিবৃতি বলছে দেখো যে কোনো এক্স নয় সি। আচ্ছা আচ্ছা দাদা, কোনো এক্স মানে এই যদি আমি এক্স এর গোল ধরি এটা, আর এই হচ্ছে সি, এরা দুজনা কোনোদিন একে অপরের সঙ্গে মিলবে না, তাই ওরা বলে দেয় কোনো এক্স নয় সি। বেশ ভালো কথা। তারপরে বলছে কোনো এ হয় সি, কোনো এ সি, তার মানে তুমি কেমন ভাবে আঁকবে? এই হয়ে যাবে দাদা, মানে এর কোনো বা কিছুটা সি এর মধ্যে ঢুকে থাকবে। চলো এবার সিদ্ধান্তে কি বলছে দেখো, 1 নম্বর বলছে কোনো সি নয় এক্স। অবশ্যই একদম ঠিক, সি এই যে, এক্স এই যে, ওরা এটা ঠিক বলছে যে কোনো সি নয় এক্স, তাই না? ফাঁকা রয়েছে, মিলিনি কোনো জায়গায়। তারপরে বলছে কোনো এ হয় এক্স একটি সম্ভাবনা। ভালো করে প্রশ্নটা পড়ো। দেখো এখানে একটা শব্দ জুড়ে দিয়েছে, সম্ভাবনা। শব্দ সম্ভাবনা মানে কি বোঝায়? যে হয়তো, ঠিক আছে? হয়তো বা এটাও আমরা বলতে পারি যে হতে পারে, এরকমভাবে বলতে পারি। তাই তুমি কি বলতে পারো যে কোনো এ হয় এক্স, এ এক্স হতে পারে? অবশ্যই হতে পারে দাদা। এক্সটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তবুও কিন্তু এক্স সি এর সঙ্গে ঠেকছে না। এর কিছুটা কিন্তু এ হতে পারে, মানে এর কিছুটা এক্স হতে পারে, অথবা এক্স এর কিছুটা এ হতে পারে। সম্ভাবনা হতে পারে, এটা কিন্তু ওরা ঠিক বলছে। বিষয়টা বুঝলেই শব্দটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাকে। তারপরে বলছে দেখো সকল সি হয় এ। সকল সি, এই হচ্ছে সকল সি। কখনোই কি সকল এর মধ্যে ঢুকে আছে? কখনোই ঢুকে নেই, এটা কিন্তু ঠিক না। আমরা বলবো 1 আর 2 সত্য। 1 আর 2 সত্য মানে অপশানে তুমি দেখেই বলবা শুধুমাত্র 1 আর 2 সত্য। অপশান 1এই রয়েছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? বলছে কোনো ইঁদুর হয় পায়রা। এই তো দাদা ইঁদুর, এই হচ্ছে ইঁদুর। আর কোনো মানে কিছুটা পায়রার মধ্যে ঢুকে আছে, ভালো কথা। বলছে সকল পায়রা হয় আম। বাহ, পায়রা সকলটা, সকল কথাটা পায়রার সাথে রয়েছে, তাই পায়রা হয়ে যাবে ছোট, আমি প্রথমেই বলে দিয়েছি, বুঝতে পারলে? আর এটা কার মধ্যে রয়েছে? আমের মধ্যে রয়েছে। চলো এবার কি বলছে দেখো, সকল আম হয় পায়রা। কোথায় সকল আম? সকল আম মানে কি? সকল আম মানে দাদা আমটা হয়ে যাবে ছোট, আমটা হয়ে যাবে ছোট, আর পায়রাটা হয়ে যাবে বড়। এটা কখনোই কি আম সকল কি পায়রার মধ্যে আছে? পায়রার মধ্যে নেই, এটা কিন্তু ওরা ভুল বলছে। বিষয়টা বুঝলে আমি কি বলতে চাইছি? সকল আম হয় পায়রা, সকল আম কিন্তু পায়রার মধ্যে নেই, সকল পায়রা আমের মধ্যে আছে, এটা কিন্তু ওরা ভুল বলছে। চলো বলছে কোনো ইঁদুর হয় আম। কোনো ইঁদুর হয় আম। অবশ্যই এই যে ইঁদুরের কিছু কিছু জায়গা এরা পায়রার মধ্যে ঢুকেছে, দেখো আমের মধ্যেও কিন্তু ঢুকে আছে, আমের মধ্যেও কিন্তু ঠেকে আছে, আছে না? অবশ্যই ঠেকে আছে। আমরা বলবো কেবলমাত্র 2 সত্য। কেবলমাত্র 2 সত্য। দেখো অপশান 2এই রয়েছে, শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসৃত। বিষয়টা বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? বলছে সকল এল হয় এল হলো পি। বেশ ভালো কথা, এই যে সকল এল হলো দাদা পি। তারপরে বলছে সকল পি হলো ভি। বাহ, সকল পি হলো ভি। এবার ওরা বলছে যে কিছু এল হলো ভি। এই হচ্ছে কিছু এল, কিছু ভির মধ্যে ঢুকেছে, অবশ্যই ঢুকেছে। তারপরে বলছে কোনো ভি এল নয়। কোনো ভি এল নয়, কখনোই হবে না, এটা ভুল বলছে। কারণ এই এল আর ভি একে অপরের সঙ্গে ঠেকে আছে, কারণ এল তো এদের মধ্যেই রয়েছে। বিষয়টা বুঝতে পারলে? ওরা বলছে যে কোনো এল ভি নয়, মানে এল আর ভি এর মধ্যে জিন্দেগিতে কখনো ঠেকবে না, কিন্তু আমাদের দেখছি মধ্যেই রয়ে গেছে, ঠেকে তো রয়েছেই। তাহলে এটা কিন্তু ওরা ভুল বলছে। অপশান 1 আমরা এখানে বলবো যে কেবলমাত্র অপশান 1 সত্য। অপশান 1 বলতে কি মানে শুধু 1 নম্বরটা সত্য। দেখো অপশান 2 রয়েছে যে শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে দেখো। বলছে দেখো সকল কম্বল বেডশিট হয়। ঠিক আছে, সকল কম্বল, এই যে কম্বলকে তুমি সকল কম্বল, এটা হচ্ছে বেডশিট ধরলে। তারপরে বলছে কোনো বেডশিট পর্দা নয়, মানে এই বেডশিটের সাথে পর্দার সাথে জিন্দেগিতে কোনো সম্পর্ক হবে না। বিষয়টা বুঝলে? তারপরে বলছে কোনো বেডশিট কম্বল হয়। কোনো বেডশিট কম্বল হয়। অবশ্যই কম্বল আর বেডশিট একে অপরের সঙ্গে ঠেকে আছে, এটা ঠিক।
কোনো পর্দা কম্বল নয়, কোনো পর্দা অবশ্যই এটাও ঠিক, কারণ কম্বল সব বেডশিট, আর সব বেডশিটের সাথে মানে তোমার হচ্ছে পর্দার সাথে কোনোদিন কোনো সম্পর্ক হবে না, তাহলে এই কম্বলের সাথেও পর্দার সাথে কোনোদিন কোনো সম্পর্ক হবে না। যদি কম্বলটা এরকম হতো, তাহলে এই জায়গাটা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু হতেও পারতো, আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারতাম না যে কোনো পর্দা কম্বল নয়। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তার মানে এখানে শুধুমাত্র সিদ্ধান্ত 1 চলে, শুধুমাত্র সিদ্ধান্ত 1 সত্য, মানে আমাদের এখানে অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝলে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে দেখো যে হচ্ছে সকল এন হয় কিউ। বেশ ভালো কথা। এই যে দাদা সকল এন কার মধ্যে রয়েছে? কিউ এর মধ্যে রয়েছে। বলছে কিছু এইচ হয় কিউ, মানে কিছু এইচ হয় কিউ, তুমি এখানে করবা কিছু এইচ কিউ এর সঙ্গে লেগে রয়েছে। দেখো তুমি যদি এইখানেও করতে তবুও কিন্তু আমাদের কথাটা ঠিক থাকতো? থাকতো না। এইটা এই যে এইচটা কিউ এর সঙ্গে ঠেকে থাকলেও এন এর সঙ্গে ঠেকেছে, ওরা কিন্তু বলিনি যে কিছু এইচ এন ও কিউ। ওরা যদি সেটা বলতো তাহলে এরকমভাবে আঁকতাম। বিবৃতিতে যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। বিষয়টা বুঝলে? তাহলে দেখো এবার সিদ্ধান্তে চলে যাবো যে কিছু কিউ হয় এন। এই হচ্ছে কিছু কিউ এন হয়, এটা তো ঠিক, একদম ঠিক আমরা দেখতে পাচ্ছি। বলছে কিছু কিউ হয় এইচ, কিছু কিউ হয় এইচ, এটাও তো ঠিক, আমরা দেখ এই যে ঢুকে গেছে কিউ এর কিছুটা এইচ এর মধ্যে। কিছু এন হয় এইচ, কিছু এন হয় এইচ, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো না। এটা আমরা বলতে পারতাম যদি তোমার যদি এখানে একটা শব্দই সম্ভাবনা শব্দটা থাকতো, তাহলে কিন্তু আমরা ঠিক বলতে পারতাম। কিন্তু এখানে তুমি কোথাও দেখেছো ঠেকে আছে? ঠেকে নেই। তাহলে পরে আমাদের কিন্তু 1 আর 2 সত্য। আমরা বলবো এখানে শুধুমাত্র 1 আর 2 সত্য। দেখো কোথায় রয়েছে 1 আর 2, উভয়ই অনুসরণ করে কেবলমাত্র অপশান 2 এই রয়েছে, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলে? চলো পরের প্রশ্ন দেখো, বিবৃতি কি বলছে। 1 মিনিট দেখে নাও। বলছে সকল কার্ড বাস্ক হয়। এই তো দাদা সকল কার্ড, এটা কি হয়? বাস্কর মধ্যে পড়ছে, হচ্ছে এই হচ্ছে বাস্ক, বাস্কের মধ্যে পড়ছে। তারপরে বলছে সকল বাস্ক টর্চ হয়। সকল বাস্ক আবার কার মধ্যে রয়েছে? টর্চের মধ্যে রয়েছে। আবার সকল টর্চ জুতো হয়, মানে আবার এরা সবাই আবার রয়েছে জুতোর মধ্যে। এবার বলছে সকল জুতো টর্চ হয়। কখনোই সকল জুতো কি টর্চের মধ্যে ঢুকেছে? ঢোকেনি। সকল টর্চ বাস্ক, সকল টর্চ কি বাক্সের মধ্যে ঢুকেছে? ঢুকেনি। সকল বাস্ক টর্চের মধ্যে ঢুকেছে, কিন্তু সকল টর্চ বাস্কের মধ্যে ঢুকেনি। বলছে সকল বাস্ক কার্ড হয়, সকল বাস্ক কার্ডের মধ্যে ঢোকেনি, এটাও ভুল। সকল কার্ড জুতো হয়, সকল কার্ড জুতো অবশ্যই। এই যে বড় জুতো, বড়টা আর কি গোলটা, আর কার্ড কিন্তু এই জুতোর মধ্যেই রয়েছে, তাই সকল কার্ড জুতো হয়। এটা আমরা ঠিক বলতে পারবো। কেবলমাত্র 4 সত্য, কেবলমাত্র 4 সত্য। দেখো অপশান 1এই রয়েছে কেবলমাত্র 4 সত্য। বিষয়টা বুঝলে তুমি? কি বলতে চাইছি আমি? চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি বলছে। হ্যাঁ, বলছে যে সকল ইঁদুর হয় কুকুর। বেশ ভালো কথা দাদা, সকল এই যে ইঁদুরটা এই কুকুরের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, তারপরে বলছে কোনো কোনো ইঁদুর হয় মুরগি, কোনো কোনো ইঁদুর হয় মুরগি, মানে ইঁদুরের সঙ্গে আমাদের ঠেকাতে হবে। ইঁদুরের সাথে ঠেকাতে গেলে অলরেডি তোমার হচ্ছে কুকুরের সঙ্গে ঠেকে যাচ্ছে মুরগিটা। বিষয়টা বুঝলে তো? তারপর দেখো কোনো কোনো ইঁদুর হয় কুকুর, কোনো কোনো ইঁদুর হয় কুকুর, অবশ্যই সকল ইঁদুর কুকুর, মানে কোনো কোনো জায়গায় যে কোনো কোনো ইঁদুর ইঁদুর কুকুর হয়েছে, এটা তো একদম ঠিক বলছে। তারপর বলছে কোনো কোনো মুরগি হয় ইঁদুর, অবশ্যই এই মুরগি আবার ইঁদুরের সঙ্গেই তো ঠেকে আছে। দুটোই ঠিক, দুটোই ঠিক, মানে আমরা বলবো 1 এবং 2 উভয় সত্য। দেখো অপশান, হ্যাঁ অপশান 4এই রয়েছে সিদ্ধান্ত 1 আর 2 উভয় সত্য। বুঝতে পারলে? যেমন বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। বলছে কোনো কোনো কম্পিউটার ফোন হয়। এই তো দাদা কম্পিউটারকে আমি ক দিয়ে লিখছি, কোনো কোনো কম্পিউটার ফোন, হ্যাঁ ফোনকে আমি ফ দিয়ে লিখলাম, একটু বুঝে নাও। আচ্ছা, এটা হচ্ছে ফ। তারপরে বলছে দেখো সকল ফোন ক্যালকুলেটর হয়। সকল ফোন, এই সকল ফোনটা কিসের মধ্যে থাকবে? ক্যালকুলেটরের মধ্যে থাকবে দাদা। কিসের মধ্যে? ক্যালকুলেটরের মধ্যে। বলছে সকল ক্যালকুলেটর আইপ্যাডে। আবার সকল এই ক্যালকুলেটরটা কার মধ্যে থাকবে দাদা? আইপ্যাডের মধ্যে থাকবে। বলছে কোনো কোনো আইপ্যাড কম্পিউটার হয়। আইপ্যাড কোনো কোনো কম্পিউটার, অবশ্যই এই যে কম্পিউটার আর হচ্ছে আইপ্যাডের মধ্যে ঠেকেছে, ঠিক। তারপর বলছে সকল ক্যালকুলেটর ফোন হয়। কোথায় সকল ক্যালকুলেটর ফোনের মধ্যে কি ঢুকে আছে কোনো জায়গা? নেই, সকল ঢুকে নেই, কিছু ঢুকে আছে। বলছে কোনো কোনো আইপ্যাড ফোন হয়, কোনো কোনো আইপ্যাড ফোন, কোনো কোনো এই যে কোনো কোনো আইপ্যাড ফোন, অবশ্যই এই যে ফোন আর আইপ্যাড থেকেই রয়েছে। তার মানে আমরা বলবো 1 আর 3 সত্য।
দেখো 1 আর 3 সত্য, মানে অপশান 4এই রয়েছে যে 1 আর 3 সত্য। বিষয়টা বুঝলে অপশান 4 কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে কোনো এফ হলো টি। বেশ ভালো কথা, এই যে কোনো এফ টি, বুঝতে পারছো? তারপরে বলছে কোনো টি হলো কোনো টি হলো পি। বেশ ভালো কথা। বলছে কোনো পি হলো টি, কোনো পি হলো টি। অবশ্যই এই যে পি টি কিছুটা থেকে আছে, এটা আমরা বলতে পারি। কোনো এফ নয় টি, কোনো এফ নয় টি। দেখো এটা কি আমরা বলতে পারি কোনো এফ নয় টি? অবশ্যই বলতে পারি। সরি, এখানে কোনো নেই, ভালো করে বুঝবা। এখানে রয়েছে কোনো এফ নয় টি। কোনো এফ নয়টি মানে ওরা একটা ভুল বলছে, ভালো করে বোঝো। আমি একটু মানে ভুল বলে ফেলেছিলাম। এখানে কোনো থাকলে পরে তাহলে কিন্তু ঠিক বলতো। কোনো এফ নয়টি মানে এই জায়গাটা কোনো এফ নয়টি, ঠিক আছে। কিন্তু ওরা বলছে কোনো এফ নয়টি, মানে এফ আর টি এর মধ্যে জিন্দেগিতে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু আমরা দেখছি এরা ঠেকে আছে। তাহলে ওরা ভুল বলছে এটা। তারপর বলছে কোনো পি নয় এফ, কোনো পি নয় এফ, এটাও কিন্তু আমরা জিন্দেগিতে বলতে পারবো না। কোনো পি নয় এফ, এটা কিন্তু আমরা বলতে পারি না। এফটা যদি এরকমভাবে এরকম হতো গোলটা, তবুও কিন্তু মানে হতে পারতো, পি হতে পারতো। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এটা কিন্তু হতে পারতো। আমরা একদম নিঃসন্দেহে বা একদম জোর গলায় বলতে পারবো না যে কোনো পি নয় এফ, এটা কিন্তু বলতে পারবো না। মানে কেবলমাত্র আমরা একেরটাই ধরবো, মানে সিদ্ধান্ত একই বলতে পারবো, কোনো পি হলো টি, মানে শুধুমাত্র এক সত্য। দেখো শুধুমাত্র এক সত্য কোথায় রয়েছে? কেবলমাত্র সিদ্ধান্ত এখন 4 নাম্বার, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো কি বলছে। কি বলছে? আচ্ছা, এক মিনিট বস। দেখো, হ্যাঁ, পরের প্রশ্নটা বলছে দেখো যে কিছু ছাগল বই। কিছু ছাগল, এই তো দাদা, ছাগলের কিছুটা বইয়ের মধ্যে ঢুকেছে। তারপর বলছে যে সব বই চেয়ার, সব বই আবার কার মধ্যে রয়েছে? চেয়ারের মধ্যে রয়েছে। এই তো হয়ে গেল। এবার বলছে কিছু বই চেয়ার, কিছু বই কি চেয়ার? অবশ্যই এই যে এই জায়গাটুকুনা তো চেয়ারের মধ্যেকার, এই জায়গাটুকুনা বই নিয়ে নিয়েছে, তাই কিছু বই আমরা চেয়ার বলতে পারি, এটা একদম ঠিক। বলছে কিছু চেয়ার ছাগল, অবশ্যই ছাগল আর চেয়ারে যে কিছু জায়গা ঠেকে গেছে, দুটোই ঠিক। আমরা বলবো 1 আর 2 উভয়ই সত্য। তাহলে তুমি দেখো 1 আর 2 উভয়ই সত্য কোথায় রয়েছে? অপশান 4এই রয়েছে, কিন্তু 1 আর 2 উভয়ই সত্য। বিষয়টা বুঝলে? চলো পরের প্রশ্ন দেখো ওরা কি বলছে। হ্যাঁ, বলছে দেখো 1 মিনিট দেখে নাও। বলছে সব গুবরে পোকা হলো পাখি। বেশ ভালো কথা, গুবরে পোকা। এই সব গুবরে পোকা কার মধ্যে থাকবে দাদা? সরি, পাখির মধ্যে থাকবে। একটু দেখে নাও। পাখি লেখা বসছে না কেন? দেখো, হ্যাঁ, পাখির মধ্যে থাকবে। তারপরে বলছে কোনো পাখি নয় প্রজাপতি, মানে পাখির সাথে প্রজাপতির কোনো সম্পর্ক থাকবে না। তারপরে বলছে দেখো ওরা সিদ্ধান্তে চলে আসো, সব প্রজাপতি হয় গুবরে পোকা। কোথায় সব প্রজাপতি হচ্ছে গুবরে পোকা? প্রজাপতির সাথে তো তোমার হচ্ছে পাখির কোনো সম্পর্কই নেই, আর গুবরে পোকা তো সব পাখির মধ্যে ঢুকে আছে। এটা আমরা কি করে বলতে পারি? বলতে পারি না। বলছে কোনো গুবরে পোকা হয় প্রজাপতি, গুবরে পোকা সব পাখির মধ্যে ঢুকে আছে, সব ঢুকে আছে মানে কিছুই বাইরে নেই। তাহলে প্রজাপতির সঙ্গে ঠেকবে কোথায়? বিষয়টা বুঝলে? মানে কোনোটাই ঠিক না। তুমি এখানে বলবা 1 আর 2 কোনোটাই ঠিক না। তার মানে অপশান দেখলেই বলবা অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 1 আর 2 কোনোটাই ঠিক না। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। বলছে সব জেল হয় নৌকা। বেশ ভালো কথা দাদা। সব এই যে জেল আছে কার মধ্যে থাকবে? নৌকার মধ্যে থাকবে। বলছে সব পাম্প হলো নৌকা। সব, 1 মিনিট দেখো ভালো করে বোঝো। সব পাম্প হলো নৌকা, মানে নৌকার মধ্যে থাকবে পাম্প, মানে এরকম থাকবে। সব পাম্প হলো তোমার নৌকার মধ্যে থাকবে। যার কাছে সব কথাটা থাকে সে হয় ছোট, মানে সে গোলের মধ্যে থাকে আর কি। বিষয়টা বুঝলে? তা বলছে সব নৌকা হয় জাহাজ। আবার এবার সব নৌকা কার মধ্যে ঢুকে গেছে দাদা? জাহাজের মধ্যে ঢুকে গেছে। দেখো এবার কি বলছে। বলছে সব পাম্প হয় জাহাজ। অবশ্যই তুমি দেখো এই যে সব পাম্প, এই যে তো সব পাম্প, এই দেখো জাহাজের মধ্যে ঢুকে আছে। এটা কিন্তু আমরা ঠিক বলবো। বলছে সব জাহাজ হয় জেল। এই এত বড় জাহাজ এই জেলের মধ্যে কোথায় ঢুকছে? সব জাহাজ কিন্তু জেল নয়। আমরা বলতে পারতাম যে সব জেল জাহাজ, সেটা বলতে পারতাম, কিন্তু এখানে সব জাহাজ জেল আমরা বলতে পারবো না। বলছে কোনো জাহাজ হয় পাম্প, কোনো জাহাজ হয় পাম্প। অবশ্যই দেখো এই যে এই জায়গাটুকু না জাহাজ তো পুরোটা, তার মধ্যে এই জায়গাটুকু না পাম্প দখল করে নিয়েছে, তাই আমরা বলবো কোনো জাহাজ হয় পাম্প বা কোনো পাম্প হয় জাহাজ, দুটো কিন্তু একই আমরা বলতে পারবো। অর্থাৎ অপশান তুমি যদি দেখো এখানে বলবা 1 আর 3 সত্য। দেখো তো কোন অপশনে রয়েছে 1 আর 3? হ্যাঁ দেখো
দেখো এই দেখো অপশান 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 আর 3 অনুসরণ করে। চলো পরের প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, বলছে সকল জগ হয় ক্যান। সকল, দেখো আমি লিখছি, সকল জগ কার মধ্যে থাকবে দাদা? ক্যানের মধ্যে থাকবে। বেশ ভালো কথা। বলছে সকল ক্যান হয় ইঞ্জিন, সকল ক্যান আবার ইঞ্জিনের মধ্যে ঢুকে আছে। বলছে কোনো কোনো জগ হয়, কোনো কোনো জগ হয় উনান। তাহলে দেখো এই তো জগ, এই যে জগটা কোনো কোনো জগ হবে উনান, উনান। বেশ, এইটুকু আমাদের হলো সাজানো। বলছে কোনো কোনো ইঞ্জিন হয় উনান। দেখো ইঞ্জিন আর উনান কি ঠেকেছে? অবশ্যই ঠেকেছে, এই যে ঠেকে গেছে। তাহলে আমরা এটা বলবো একদম ঠিক। বলছে কোনো কোনো ক্যান হয় জগ, কোনো কোনো ক্যান, দেখো এই যে কোনো কোনো ক্যান, এই যে এই জায়গাটা তো তোমার হচ্ছে কি এই জায়গাটা তো ক্যান দখল করে নিয়েছে। আর ওরা বলছে যে কোনো কোনো ক্যান হয় জগ, সরি জগ। এখানে দেখো জগের সঙ্গে ঠেকে আছে দুটোই, তাহলে আমরা বলবো দুটোই সত্য, দুটোই সত্য, দুটোই সত্য। অপশান 3 রয়েছে উভয় উপসংহারই অনুসরণ করে। দেখো বাস আমি কি বোঝাতে পারলাম? দেখো যদি এরপরেও যদি তোমার কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে এই টপিকটার উপরে, তাহলে পরে সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের পার্ট 2 তো আর একটা ক্লাস আনবো, সেই পার্ট 2তে কিন্তু বিস্তারিত আমি আরেকটু বলে দেবো। যদি কোনো সমস্যা থাকে শুধু একটা কমেন্ট করে দাও নিচে, ঠিক আছে? আমি কিন্তু বিস্তারিত বলে দেবো। মানে যদি বুঝতে না পারো আবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এবার আমরা 5টা জিকে প্রশ্ন আলোচনা করে নিই। তো এবার আমরা বিগত বছরের 5টি জিকে প্রশ্ন একদম ডিটেলসে আলোচনা করে নেব। দেখো একটা প্রশ্ন এটা ছিল যে ভারতের সর্বপ্রাচীনতম পর্বতমালা হলো কোনটি? এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। দেখো এই লেখাগুলো অনেক আগের লেখা, তো একটু আবছা আবছা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ভারতের সর্বপ্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা। মাথায় রাখবে এই আরাবল্লী দিল্লির কাছ থেকে শুরু হয়ে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে দিয়ে গুজরাটে গিয়ে শেষ হয়েছে। এটি প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। এবার আমরা ভারতের বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে জেনে নেব। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। মাথায় রাখবে মধ্যপ্রদেশের শাহডোল জেলায় অবস্থিত তোমার এই অমরকণ্টক পর্বত। এই অমরকণ্টক থেকেই কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। এটা কেরল রাজ্যে অবস্থিত। এটি কেরলের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। এই উপদ্বীপীয় মানে মাথায় রাখবা এটি উপদ্বীপীয় ভারতের বা দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত। তাহলে যদি প্রশ্ন আসে যে উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। অথবা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। মাথায় রাখবা। আনাইমুদি নামের অর্থ হচ্ছে হাতির মাথা। আনাইমুদি নামের অর্থ কি? হাতির মাথা। বলছে দেখো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, উড়িষ্যা রাজ্যে এটা অবস্থিত। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, এটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। আচ্ছা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। মাথা রাখবা কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু রাজ্যের ত্রিসঙ্গম স্থলে এই নীলগিরি পর্বতশ্রেণীটা অবস্থিত। এখানকার শোলা অরণ্যে প্রাপ্ত নীলাকুরুনজি ফুলের কারণেই এই রূপ নামকরণ করা হয়েছে যে নীলগিরি পর্বতমালা। ঠিক আছে? মাথায় একবার টোডা উপজাতি এই পর্বতমালায় বাস করে। তাহলে নীলগিরি পর্বতমালায় বসবাসকারী উপজাতি বা কোন উপজাতি নীলগিরি পর্বতমালায় বাস করে? টোডা। ভালো পয়েন্ট কিন্তু মাথায় রাখবা। চলে আসি দেখো হিমালয়। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, যার উচ্চতাটা মাথায় রাখবা 8,848 মিটার। নেপাল ও তিব্বত সীমান্তে এটা অবস্থিত। আর ভারতীয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের কথা বললে পরে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে সঠিক উত্তর, যার উচ্চতা হচ্ছে 8,586 মিটার। এটি বিশ্বের তৃতীয় বৃহৎ মানে উচ্চতম শৃঙ্গ আর কি, মাথায় রাখবা, তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আর কারাকোরামটা মাথায় রাখো, যাকে আমরা K2 বা গডউইন অস্টিন বলে থাকি। এই পর্বত হয়ে গেল কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। এটা হলো তোমার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। 1 নম্বরে রয়েছে মাউন্ট এভারেস্ট, আর 2 নম্বরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর 3 নম্বরে রয়েছে K2। মাথায় রাখবা। উচ্চতাটা দেখে নাও 8,611 মিটার। আচ্ছা বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাথায় রাখবা গড বা গুড উইল পিক। ঠিক আছে?
গুডউইল পিক বা যাকে বলা হয় সৎ ভাবনা শিখর। নাগা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামতি। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, যেটা মেঘালয়ে অবস্থিত। কোহিমার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপাভো। একটু নামগুলো দেখে নিও, ঠিক আছে, হয়তো আবছা হয়ে গেছে লেখাগুলো, অনেকদিন আগেকার তো, দেখে নিও। কোহিমার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপাভো। আর বাবা বুদানের সর্বোচ্চ হচ্ছে মুলানগিরি। মিকির পর্বতমালার মিকির পর্বতমালা না, মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডামবুকচো। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। মাথায় রাখবা, ছোটনাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিজ দ্বারা গঠিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, নিম্নলিখিত কোন পর্বতমালাটি আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিজ দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু, যেটা দার্জিলিং জেলায় রয়েছে, আর এর উচ্চতা 3636 মিটার। চলে আসি পরের প্রশ্নে। দেখো বলছে, ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। এবার এই সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা আগে বিস্তারিত জেনে নিই। দেখো, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। তার শাসনকালটা ছিল খ্রিস্টীয় 335 থেকে 380 অব্দ। হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে তার কথা জানতে পারি, মানে সমুদ্রগুপ্তের কথা আমরা জানতে পারি। তাকে নেপোলিয়ান বলে আখ্যা দেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। মাথায় রাখবে, একজন বীণাবাদক ছিলেন তিনি। তাহলে সমুদ্রগুপ্ত কিন্তু বীণাবাদক ছিলেন। পরীক্ষায় আসতে পারে যে সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? বীণাবাদক ছিলেন। এগুলো কিন্তু মাথায় রাখবা। উত্তর অভিযানের সময় 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্যকে তিনি নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে নেন, যা দিগ্বিজয় নামে পরিচিত। কি বললাম বস? দেখো, উত্তর অভিযানের সময় তিনি কি করেছিল? 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্যকে নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে নেয়, যেটা ছিল দিগ্বিজয়, যার অর্থ হচ্ছে সমস্ত অঞ্চল জয় এবং সংযুক্ত করা, মানে জয় করে নেওয়া এবং সেটা আমার নিজের করে নেওয়া, সেটাই হচ্ছে সংযুক্ত করা। আর দক্ষিণে তার নীতি ছিল ধর্মজয় বা গ্রহণ পরিমোক্ষ। মাথায় রাখবা, যার অর্থ হচ্ছে বিজয় কিন্তু সংযুক্ত নয়, মানে জিতে নিয়েছে কিন্তু তাদের উপর ছেড়ে দিয়েছে যে আমাদের কর দিবা তুমি, তোমার রাজ্য তুমি চালাও, মানে সেইটাই হচ্ছে ধর্মজয় বা গ্রহণ পরিমোক্ষ। মাথায় রাখবা। তারপরে দেখো, উপাধি ছিল কি? কবি রাজা উপাধি ছিল পরাক্রমাঙ্ক, তারপরে সর্ব রাজচ্ছেত্রা, তারপরে অশ্বমেধকর্তা, ঠিক আছে, এইগুলোই ছিল তার উপাধি। দেখো, তার মাতা ছিলেন কে? তার মাতা ছিলেন হচ্ছে লিচ্ছবি রাজকন্যা, তাই তাকে লিচ্ছবিও বলা হয়। মাথায় রাখবে যে সমুদ্রগুপ্তের মাতা একজন লিচ্ছবি রাজকন্যা ছিলেন, তাই তাকে লিচ্ছবিও বলা হয়। ঠিক আছে, যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে গুপ্ত সাম্রাজ্যের কোন সম্রাটকে তোমার হচ্ছে লিচ্ছবি বলা হয়? সমুদ্রগুপ্তকে। দেখো, তিনি সিংহরাজ তোমার মেঘবর্ণকে বোধগয়ায় বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি দেন। ঠিক আছে, তাহলে সিংহরাজ মেঘবর্ণকে বোধগয়ায় বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিল কোন গুপ্ত সম্রাট? সমুদ্রগুপ্ত। মাথায় রাখবে। এবার দেখো, গুপ্ত বংশটা সম্পর্কে একটু দেখে নাও। সময়কাল দেখো, সময়কাল হচ্ছে আনুমানিক, মাথায় রাখবা যে খ্রিস্টীয় 320 থেকে 550 অব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। অজন্তার গুহাচিত্র এই বংশের সময়কার, মাথায় রাখবা। ঠিক আছে, এবার এখানে দেখো, প্রথম চন্দ্রগুপ্ত খ্রিস্টীয় 320 থেকে 335 অব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্ত রাজত্ব করেছিলেন। তার সময় রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, মহারাজাদিরাজ উপাধি গ্রহণ করেন, গুপ্তাব্দের প্রচলন করেন। তাহলে এখানে যদি পরীক্ষা আসে যে গুপ্তাব্দের প্রচলন করেন কে, হয়ে যাবে সঠিক উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমরা সময়কালটা দেখব 380 থেকে 414, আর মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। মাথায় রাখবে, শক বংশের উচ্ছেদ ঘটিয়ে শকারি উপাধি গ্রহণ করেছিল। তাহলে শক বংশের উচ্ছেদ ঘটিয়েছিল কোন গুপ্ত সম্রাট? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তিনি শকারি উপাধি গ্রহণ করেন। বিক্রমাদিত্য উপাধিও কিন্তু
তারই ছিল, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। মহাকবি কালিদাস তার সমসাময়িক ছিলেন। তাহলে মহাকবি কালিদাস কোন গুপ্ত রাজার বা গুপ্ত সম্রাটের সমসাময়িক ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল। তারপরে ফাহিয়েনের সময়, ফাহিয়েন মানে তার সময় ভারতে এসেছিল, ফাহিয়েনও কিন্তু তার সমসাময়িক। ঠিক আছে, দেখো প্রথম কুমারগুপ্ত সম্পর্কে একটু দেখে নাও। প্রথম কুমারগুপ্ত সময়কালটা একটু দেখে নিও, যে 415 থেকে 455। উপাধিটা মাথায় রাখবা যে মহেন্দ্রদিত্য। তাহলে মহেন্দ্রদিত্য কার উপাধি ছিল? প্রথম কুমারগুপ্তের। নালন্দার বিশ্ববিদ্যালয় তার দ্বারাই নির্মিত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথায় রাখবে। স্কন্দগুপ্ত সম্পর্কে দেখো সময়কালগুলো একটু দেখে নিও, সময়কাল অতটা মাথায় না রাখলেও হবে। মাথায় রাখবা তিনি ছিলেন শেষ পরান্ত্রক সম্রাট বা শেষ শক্তিশালী সম্রাট। তাহলে পরীক্ষায় যদি আসে যে গুপ্ত সম্রাটদের মধ্যে কোন রাজা বা কোন সম্রাট শেষ পরান্ত্রক বা শেষ সম্রাট বা শেষ শক্তিশালী সম্রাট নামে পরিচিত, স্কন্দগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়ে থাকে। ঠিক আছে, হুন আক্রমণ প্রতিহত করে তিনি খ্যাতি লাভ করেছিল। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু মাথায় রেখো। তার সাথে দেখো এখানে আমি কিছু পয়েন্ট এড়িয়ে গিয়েছিলাম, এগুলো একটু দেখে নাও। যে ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্য বা কৌটিল্যকে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, শান্তি মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে, পক্ষী মানব বলা হয় সেলিম আলী, আর ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। এই তথ্যগুলো একটু মাথায় রাখবা। চলে আসে দেখো, একটা প্রশ্ন এসেছিল যে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়? উরুগুয়েতে। মাথায় রাখবে। এবার দেখো ফিফা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি তুলে দিয়েছি, কারণ এই খেলা থেকে না ডব্লিউবিতে পরীক্ষায় প্রশ্ন তোলে। তাহলে ফিফা থেকে যদি আবার কোনো প্রশ্ন আসে না, তুমি এখান থেকে পাবে, এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না। দেখো ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এই তথ্যটা একটু মাথায় রাখবা, যে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তা মোট সদস্য দেশ হচ্ছে 211, আর প্রতিষ্ঠিত হয় 1904 সালে 21শে তোমার হচ্ছে মে। তাহলে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে 21শে মে। ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ। মাথায় রাখবে। আর ফিফার প্রথম সভাপতি ছিলেন রবার্ট গুয়েবিন। ঠিক আছে, এই নামটা একটু মাথায় রাখবে, রবার্ট গুয়েবিন ছিলেন ফিফার প্রথম সভাপতি। আচ্ছা, ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে কোথায়? উরুগুয়েতে। এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেন কে? মাথায় রাখবা, ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেন লুসিয়ান লরেন্থ। এই নামটা কিন্তু একটু মাথায় রাখবে, লুসিয়ান লরেন্থ। তিনি কোথাকার? ফ্রান্সের। আর যদি বলে যে সর্বাধিকবার ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে, ব্রাজিল 5 বার জিতেছে। মাথায় রাখবে, সর্বাধিকবার অর্থাৎ 5 বার ফিফা বিশ্বকাপ মানে জিতেছে হচ্ছে তোমার ব্রাজিল। আচ্ছা, তার সাথে দেখে নাও পরের পয়েন্ট কি বলছে, যে সর্বাধিক দেখো, হ্যাঁ, বর্তমানে ফিফার প্রেসিডেন্টের কথা বললে জিয়ান্নি ইনফ্রান্তিনো হয়ে যাবে সঠিক উত্তর। বর্তমানে ফিফার প্রেসিডেন্ট। প্রথমে ফিফার নাম ছিল কিন্তু তোমার হচ্ছে জুলেস রিমেট ট্রফি। ঠিক আছে, এই নামটা মাথায় রাখবা, যে ফিফার বর্তমানে নাম কি ছিল? ফিফা বিশ্বকাপের প্রথমে নাম ছিল জুলেস রিমেট ট্রফি। আর ফিফা ফুটবল বিশ্বকাপে ডিজাইন করেছিলেন তোমার হচ্ছে সিলভিও গ্যাজানিগা। এই ফিফা ফুটবল বিশ্বকাপের যে ডিজাইন তিনি তৈরি করেছিলেন। এবার দেখো ফিফা 2022-এ তো হয়েছিল, আর 2026-এ হওয়ার কথা আছে। তাহলে এবার 22-এরটা একটু দেখে নাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখবা 22-এ যেটা হয় সেটা কোথায় হয়? কাতারে হয়েছিল। এটি 22তম সংস্করণ ছিল। তাহলে 22-এ যেটা হয় সেটা 22তম সংস্করণ। অফিসিয়াল মাস্কট ছিল লাইভ। মাথায় রাখবে, 2022-এ যে ফিফা বিশ্বকাপ হয় তার মাস্কটটা হচ্ছে লাইভ। আর বিশেষ দক্ষতা সম্পূর্ণ একজন তোমার হচ্ছে খেলোয়াড়। মানে এই যে লাইভ কথার অর্থ কি? লাইভ কথার অর্থ হচ্ছে বিশেষ দক্ষতা সম্পূর্ণ একজন খেলোয়াড়। অফিসিয়াল বলের নাম ছিল আল রিহোলা। মাথায় রাখবা, যার অর্থ হচ্ছে যাত্রা। ঠিক আছে, আর প্রথম ম্যাচটা খেলা হয়েছিল তোমার হচ্ছে আলবায়াত স্টেডিয়ামে। ঠিক আছে, এটা দেখে নিও। আর ফাইনাল ম্যাচ তোমার হচ্ছে লুসাইন তোমার হচ্ছে আইকনিক স্টেডিয়ামে হয়। ঠিক আছে, লুসাইনের আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা খেলা হয় আর্জেন্টিনার সাথে ফ্রান্সের মধ্যে। জয়লাভ করেছিল আর্জেন্টিনা, 32টা দল অংশগ্রহণ করেছিল। আর এই খেলায় ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিলেন জগদীপ ধনকর। মাথায় রাখবা। ঠিক আছে, আর ভারতের অ্যাম্বাসেডর হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন 2022-এ যে ফিফা বিশ্বকাপ হয়েছিল সেখানে বলিউড অভিনেতা রণবীর সিং।
2022 ফিফা বিশ্বকাপে মাথায় রাখবে অ্যাডিডাস গোল্ডেন বল পেলেন কে? লিওনেল মেসি, আর্জেন্টিনার বাসিন্দা তিনি। আর অ্যাডিডাস গোল্ডেন বুট পেয়েছেন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যিনি ফ্রান্সের বাসিন্দা। এই কোথাকার বাসিন্দা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো দিয়ে দিল যে 2022 বলে দিল যে অ্যাডিডাস গোল্ডেন বুট পুরস্কার প্রাপক কিলিয়ান এমবাপ্পে কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর হবে ফ্রান্সের। অ্যাডিডাস গোল্ডেন গ্লাভ তোমার হচ্ছে পেয়েছেন হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, তিনি হচ্ছেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়, আর্জেন্টিনার, মাথায় রাখবা। পরবর্তী দেখো, পরবর্তী 23তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এখানে 48টি দেশ অংশগ্রহণ করবে, ঠিক আছে, এমন বলা হয়েছে। দেখো পরের প্রশ্নটা কি ছিল? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন কে? দেখো সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটা ইংরাজিতে অনুবাদ করেছিলেন। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে নীলদর্পণ গ্রন্থটিকার দীনবন্ধু মিত্রের, আর যেটা ইংরাজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। দেখো মাইকেল মধুসূদন দত্তকে মধুকবি বলা হয়। ছদ্মনামটা মাথায় রাখবে টিমোথি, মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি। আর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দ্য ক্যাপিটিভ লেডি, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। তার সাথে রাখবা, মাথায় রাখবা বীরঙ্গনা, মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য ছিল তার শ্রেষ্ঠ কাব্য, যেটি অমিত্রাক্ষর ছন্দে 1861 সালে প্রকাশিত হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সালটা মাথায় রাখবা। তার সাথে মাথায় রাখবা তিলোত্তমা সম্ভর, তারপর হচ্ছে ব্রাজাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলি, তারপরে শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, ঠিক আছে। তার সাথে মাথায় রাখবা তার শ্রেষ্ঠ নাটকগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণকুমারী, ঠিক আছে। তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেন। তাহলে বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। যদি বলে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে সঠিক উত্তর, মাথায় রাখবে, ঠিক আছে। এক মিনিট দেখে নাও একটু। আচ্ছা নীলদর্পণ, দেখো নীলদর্পণ সম্পর্কে একটু তথ্য আমরা জেনে নিই যে 1860 সালে রচিত হয়। নীল চাষিদের উপর ইংরেজদের যে অত্যাচার, সেই অত্যাচার সম্পর্কিতই এই নীলদর্পণ গ্রন্থটা, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন মানে বেশ কিছু হচ্ছে লেখক আর তাদের রচনাগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেবো। এখান থেকে প্রশ্ন আসলে পরে তুমি এখান থেকেই পাবে, ঠিক আছে। যেমন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, ভ্রান্তিবিলাস, বেতাল পংসবিংশতি, এগুলো হচ্ছে সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। কাজী নজরুল ইসলামের হচ্ছে অগ্নিবীণা, কামাল পাশা, এটা একটু নামটা মাথায় রাখবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, কমলাকান্তের দপ্তর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলি হলো পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর সুকুমার রায়ের হচ্ছে পাগলা দাশু, আবোল তাবোল, খাই খাই, এই তারপরে হজবরলা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে চতুষ্কোণ, সরীসৃপ, শহরতলী। অবনীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে বুড়ো আংলো, পালক, ক্ষীরের পুতুল। মহেশিতা দেবীর রচনাগুলি হলো 1084 মা, রুদ্রালী। আশাপূর্ণা দেবীর হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, বলাইগ্রাস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হচ্ছে আগন্তুকার বিদিশা, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, আগন্তুকার বিদিশা মাথায় রাখবে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হচ্ছে হাটে বাজারে প্রচ্ছন্ন, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, প্রচ্ছন্ন, ঠিক আছে। প্রচ্ছন্ন হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনা। সুনীল গঙ্গোপাধ্যায় দেখে নাও যে নীল মানুষের কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যদি আসি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি একটু বিস্তারিত জেনে নিই। দেখো জন্ম হচ্ছে 7ই মে 1961 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 7ই আগস্ট 1941। তার গল্পের মধ্যে রয়েছে ভিখারিনী, ঘাটের কথা, কাবুলিওয়ালা, দেনা পাওনা, খোকাবাবুর প্রত্যাবর্তন। উপন্যাসের মধ্যে রয়েছে নৌকাডুবি, গোড়া ঘরে বাইরে, শেষের কবিতা। কাব্যের মধ্যে রয়েছে বনফুল, গীতাঞ্জলির জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে বলাকা, মানসী, সোনার তরী। নাটকের মধ্যে রয়েছে বিসর্জন, ডাকঘর। এবার দেখো 1913 সালে গীতাঞ্জলির জন্যই কিন্তু তিনি প্রথম আর কি মানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। আর তিনিই ছিলেন ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক। তার সাথে মাথায় রাখবা যে তার প্রথম কাব্যগ্রন্থ ছিল বনফুল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল। এই যে ডিটেলস এইভাবে তুমি একটু পড়ে নিবা, ঠিক আছে। কম্পিউটার, দেখো কম্পিউটার থেকে একটা প্রশ্ন এসেছিল যে কম্পিউটারের প্রথম ভাষাটা কি ছিল? সেটা হচ্ছে ফরট্রেন হয়ে যাবে সঠিক উত্তর, কম্পিউটারের প্রথম ভাষা। এবার কম্পিউটার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেবো। দেখো 1830 সালে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন। তাহলে কম্পিউটার কে আবিষ্কার করে?
চার্লস ব্যাবেজ কত সালে? 1833-এ, সরি হয়তো আমি 30 বলে ফেলেছি, একটু দেখে নিও। 1833-এ চার্লস ব্যাবেজ তোমার এই কম্পিউটার আবিষ্কার করে। তাকে কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়। কাকে? এই চার্লস ব্যাবেজকে। ভারতের প্রথম কম্পিউটার আসে কবে? 1955 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, মাথায় রাখবা। ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো পরম 8000। ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকরকে। এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, মাথায় রাখবা যে ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় কাকে? বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকরকে। আচ্ছা দেখো, কম্পিউটারের প্রধান 4টি অংশ রয়েছে। সিপিইউ, যাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এই ফুল ফর্মগুলো মাথায় রাখবা। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর তার সাথে মাথায় রাখবা ইনপুট আউটপুট, আর হচ্ছে এমএসইউ। ঠিক আছে, এমএসইউ বলতো মাস স্টোর ইউনিট, এটা মাথায় রাখবা। দেখো, সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউ এর 3টি অংশ রয়েছে। এএলইউ বলতো অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ বলতো কন্ট্রোল ইউনিট, আর তোমার হচ্ছে আর একটা হচ্ছে মেমোরি বা প্রাইমারি স্টোর ইউনিট। ঠিক আছে, পিএসইউ বা প্রাইমারি স্টোরেজ ইউনিট। মাথায় রাখবা এই যে মেমোরি বা প্রাইমারি স্টোরেজ ইউনিটের প্রধান 2টি অংশ, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম বলে তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম বলে তো রিড ওনলি মেমোরি। এই নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেখো, ইনপুট আউটপুট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বলে দেয় যে নিম্নলিখিত কোনটি ইনপুটের উদাহরণ বা কোনটি আউটপুটের উদাহরণ। ইনপুটের মধ্যে পড়ছে দেখো কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, তারপরে লাইট পেন, টাচ স্ক্রিন, জয়স্টিক, ট্যাকার বল। এই কটা শব্দ মাথায় রাখলেই তুমি খুব সহজেই করতে পারবে। আর আউটপুট থেকে দেখো যদি প্রশ্ন আসে তাহলে এগুলো মাথায় রাখবা। আউটপুট কোনগুলো? যেমন মনিটর, প্রিন্টার, অডিও স্পিকার, হেডফোন, প্রজেক্টর, জিপিএস, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, বেইল রিডার, প্লাটার। এই প্লাটারটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবা, ইনপুট আর আউটপুট ডিভাইসগুলো। দেখো, তার সাথে আর কিছু তথ্য তুমি দেখে নাও যে টেলিফোনের সাথে কম্পিউটারের যোগাযোগ ঘটায় মোডেম। এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, মাথায় রাখবা যে টেলিফোনের সাথে কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা মানে ঘটায় আর কি মোডেম। ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি একটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ। এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ? ক্যাশ মেমোরি অপশনে থাকবে, সঠিক উত্তর করে আসবা। দেখো, কম্পিউটার প্রজন্মে হচ্ছে 5টি প্রজন্ম বা জেনারেশন রয়েছে। ফার্স্ট জেনারেশনকে বলা হয় ভ্যাকুয়াম টিউব, যেখানে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। সেকেন্ড জেনারেশনকে বলা হয় ট্রানজিস্টার, যেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। থার্ড জেনারেশনকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে ফরটেন, কোবাল, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, বেসিক, অ্যালগোল, পিএইচপি, এই ভাষাগুলো কিন্তু ব্যবহৃত। এগুলো একটা ভাষা। আর ফোর্থ জেনারেশনকে বলা হয় মাইক্রো প্রসেসর, যার মধ্যে রয়েছে ইউনিক্স শ্যাল, তারপরে এসকিউএল, পাঁচকেলটা গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। হ্যাঁ, পাস্কেলটা গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। আর পঞ্চম জেনারেশনটার মধ্যে রয়েছে দেখো ইউএলএসআইসি, মাথায় রাখবা। তারপরে প্রোলগ, হ্যাঁ, ওপিএস 5, তারপরে মার্কারি, এগুলো সবই কিন্তু ফিফথ জেনারেশনের মধ্যে পড়ছে। এই ছিল আমাদের আজকের 5টা প্রশ্ন। একটু কষ্ট করে বুঝে নিলে এবার তারপর তুমি পিডিএফটা তুলে এগুলো কিন্তু ভালো করে রিভিশন করে নাও। 5টা প্রশ্ন আজকে ভালো 5টা প্রশ্ন ছিল। এইভাবে দেখো, আমি তো বলেই দিয়েছি যে 300টা প্রশ্ন। 300টা প্রশ্ন তুমি এদিক থেকে পড়ো না, মানে 300টা ছোটো ছোটো এরকম টপিক তোমার কমপ্লিট হচ্ছে। জিকে বলো, কিচ্ছু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। ম্যাথ, জিআই দেখো আমি যেভাবে ক্লাস দিচ্ছি সেভাবে করো। তারপরে স্পেশাল ক্লাস তোমাদের 2টো গিয়েছে ম্যাথের, আরও মোটামুটি তোমাদের হচ্ছে 8টা ক্লাস, মানে টোটালে 5টা ক্লাস 500 প্রশ্ন করানোর কথা। আমি 50টা করে করছি, তাহলে এখনও 8টা ক্লাস দেবো। তুমি দেখেই নিও যে কেমনভাবে তুমি প্রিপারেশান, মানে তোমার কতটা তুমি করতে পারো, মানে পরীক্ষায় ভালো ফল করতে পারো। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে সেই বিষয়টা। আর হচ্ছে সবাই কিন্তু ভালো করে এইগুলো রিভিশন করবা, রিভিশনটা কিন্তু মাস্ট। চলো রাখছি, জয় হিন্দ।